মোবাইলের দিকে তাকিয়ে চমকে উঠল অবিনাশ। কখন যেন রাত 3টে বেজে গেছে। 11টার দিকে ডিনার শেষ করে সেই যে স্টাডি টেবিলে এসে বসেছে সে, তারপর আর কোনো দিকে খেয়াল নেই। বাড়ির একমাত্র কাজের লোক কাম রাঁধুনি নিতাই একবার লাইব্রেরি ঘরে এসেছিল 12টার দিকে অবিনাশের চা লাগবে কিনা জানার জন্য। না লাগলে সে ঘুমিয়ে পড়বে। টেবিল থেকে মাথা না তুলেই অবিনাশ উত্তর দিয়েছিল যে ওর কিছু লাগবে না। আজ কলেজ থেকে ফিরতে বেশ দেরি হয়েছিল অবিনাশের। 8টার দিকে ঘরে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে যেই একটা ম্যাগাজিন হাতে নিয়েছে, ঠিক তখনই নিতাই ঘরে ঢুকল। একবার কেশে দেহাতি বাঙাল গলায় এসে বলল, স্যার, এখন চিঠি এসছে আপনার। কথাটা শুনেই একটু চমকে উঠল অবিনাশ। আজ তো কোনো চিঠি আসার কথা ছিল না। ভুরু বাঁকিয়ে সে বলল, কি চিঠি? নিয়ে তো। নিতাই ড্রয়িং রুমের আলমারির একটা দেরাজ খুলে সেখান থেকে একটা সিলগালা মারা বড় অনভেলপ কাগজ এনে দিল অবিনাশকে। অনভেলপটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল অবিনাশ, কোথাও কোনো নাম ধাম লেখা নেই। তাতে অবশ্য খুব একটা খটকা তার লাগল না। সে জানে এমন চিঠি কারা পাঠাতে পারে। অনভেলপটা না খুলে সে নিতাইকে জিজ্ঞেস করল, কখন এসছে এটা? নিতাই চটজলদি উত্তর দিল, এই সন্ধ্যাবেলা। অবিনাশ বলল, ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি, আমায় 1 কাপ কফি দিয়ে যান। লাইব্রেরিতে ঢুকে স্টাডি টেবিলে বসল অবিনাশ। তারপর আস্তে আস্তে খামের সিল খুলে খামটাকে ছিঁড়ে ফেলল সে। ভেতরে একটা চিঠি। চিঠিটা খুলে অবিনাশ পড়তে শুরু করল। যথারীতি নাম ধামহীন চিঠি, তবে পরিচিত হাতের লেখা। লেখাটাও বেশ সংক্ষিপ্ত। লেখক লিখেছেন, যা চেয়েছিলে সেটা পেলাম না, তবে ধুমঘাটের 2য় মায়ের ঠিকানা পাঠাচ্ছি পরের চিঠিতে। অথেন্টিক সোর্সও পাঠাচ্ছি সঙ্গে। এবার পারিশ্রমিক 1.5 গুণ, নয়তো প্রমাণ অন্য হাতে চলে যাবে। আজ 10টায় টাকাটা পাঠিয়ে দিন, 10:30টায় প্রমাণ পেয়ে যাবেন। ধুমঘাট নামটা শুনে এক মুহূর্তের জন্য কপালে ভাঁজ পড়ল অবিনাশের। আপন মনে 2-3 বার নামটা উচ্চারণ করল সে। ধুমঘাট, ধুমঘাট, খুবই চেনা নাম, কিন্তু কোথায় যে সে শুনেছে কিছুতেই মনে করতে পারছে না। এরই মধ্যে নিতাই কফি নিয়ে ঢুকল লাইব্রেরি ঘরে। টেবিলের উপর কফি মাগ রেখে একটু জড়সড় গলায় বলল, স্যার, কাল ছুটি চাই। ভাবতে ভাবতেই অবিনাশ জিজ্ঞেস করল, কেন রে? নিতাই বলল, কাল বাড়িতে কালী পূজা আছে। আরে! চমকে উঠে নিতাইয়ের দিকে তাকালো অবিনাশ। হ্যাঁ, কালী তো, ধুমঘাটের কালী। পলকের মধ্যে ধুমঘাটের 2য় মা, এই ব্যাপারটা ধরে ফেলল অবিনাশ। সারা গায়ে কাঁটা দিচ্ছে তার। উত্তেজিত গলায় নিতাইকে বলল, আরে শুধু কাল না, পরশু তরশু তোর ছুটি, যা জমিয়ে পুজো কর। মায়ের কাছে আমার হয়ে পুজো দিস। সকালে আমি যা টাকা লাগে দিয়ে দেবো। একদিনের বদলে 3 দিন ছুটি মেলায় ভারী আনন্দই হলো নিতাইয়ের। এমনিতে অবশ্য তার স্যার তাকে ছুটি দিতে কার্পণ্য করেন না। স্যারের কলেজ ছুটি মানে তারও ছুটি। ওই কয়েকদিন স্যার ঘুরতে বেরিয়ে যান। এখন যদিও কলেজে ছুটির সময় নয়, তাই সে জিজ্ঞেস করল, আবার কোথাও ঘুরতে যাচ্ছেন স্যার? অবিনাশ মৃদু হাসল, হ্যাঁ, তুই যা, এখন আমি একটু কাজ করছি। নিতাই চলে যেতেই চিঠিটা আবার একবার পড়ল অবিনাশ। না, ভুল সে পড়ছে না। ধুমঘাটের 1ম মায়ের ব্যাপারে সবাই সবকিছু জানে, কিন্তু 2য় মা, সাধারণ মানুষ তো দূর, অনেক ঐতিহাসিকও এই তথ্য বিশ্বাস করেন না। অবিনাশের অবশ্য অনেকদিন আগে থেকেই বিশ্বাস ছিল যে 2য় মা আছেন। প্রথম যৌবনে বিস্তর খোঁজ খবরও করেছিল সে। তখন কোথায় না ছুটেছে, সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছে। দিল্লি, রাজস্থান, বেনারস, এমনকি বাংলাদেশের ঢাকা, যশোর কোথাও বাদ রাখেনি, যদিও কখনো কোনো হদিশ মেলেনি তার। হাতের ঘড়িটা দেখল অবিনাশ, 9:30 বাজে। দ্রুত তৈরি হয়ে স্টেশনের দিকে পা বাড়াল সে। স্টেশন থেকে ফিরতে না ফিরতেই 2য় এনভেলপ এসে পড়ল। সেটাকে লাইব্রেরি ঘরে রেখে নাকে মুখে ডিনার সারল অবিনাশ। এখনও মাঝে মাঝে গায়ে কাঁটা দিচ্ছে তার। খাওয়া শেষ করে লাইব্রেরি ঘরে ফিরে কাঁপা কাঁপা হাতে 2য় এনভেলপটা খুলল অবিনাশ। ভেতরে পাতলা কাপড়ে মোড়ানো একটা পত্র, জীর্ণ হলদে হয়ে যাওয়া পুরু কাগজ, জায়গায় জায়গায় ছেঁড়া, কয়েকটা অক্ষরও ঘষে গেছে। তাতে অবশ্য অবিনাশের পড়তে অসুবিধে হল না। এই পত্রের প্রাপককে অবিনাশ চেনে।
নদিয়ার রাজা ভবানন্দ মজুমদার। প্রেরকের নামটা অচেনা, সম্ভবত ভবানন্দের কোনো গুপ্তচর বা ওই জাতীয় কেউ হবে। এই চিঠিটা আরও সংক্ষিপ্ত। টেলিগ্রামে যেমন কেবল দরকারি খবরটুকুই পাঠানো হতো, এটাতেও তেমন। চিঠির বয়ানটি এরকম: মহারাজ শ্রী ভবানন্দ সমীপেষু, কর্ণঝুরায় দুর্বৃত্তের সন্ধান পাইয়াছি। কাঞ্চন মৃত্তিকা দেখিলাম তাহার কণ্ঠে। আপনার নির্দেশের অপেক্ষায়। ইতি সেবক মহেন্দ্র। চিঠিটা পড়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল অবিনাশ। তার হাতের কাছে এতদিন লুকিয়েছিল এই মহামূল্যবান সম্পদ। এই পত্র কোনো কারণে ভবানন্দের কাছে আর পৌঁছায়নি। যদি পৌঁছাত তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। চিঠিটা যে ভাঁওতাবাজি নয় সেটা অবিনাশ মোটামুটি নিশ্চিত। আজ পর্যন্ত কোনো ভুল তথ্য ওরা দেয়নি, তবে এসব কাজে পুরোপুরি শিওর না হয়ে পা বাড়ানো উচিত নয়। চিঠিটাকে আবার কাপড়ে মুড়িয়ে রেখে চেয়ার ছেড়ে একবার আড়মোড়া ভেঙে বুকশেলফ থেকে বেছে বেছে 3টে বই পেড়ে আবার চেয়ারে এসে বসল অবিনাশ। পাশাপাশি 3টে বই খুলেই পড়তে শুরু করল সে। কখনো এ বই থেকে 1-2 লাইন, কখনো ও বই থেকে 1 প্যারা। সেই সঙ্গে চলল নোট নেওয়া। ঝাড়া 2 ঘন্টা পড়া এবং নোট নেওয়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অবিনাশ। চিঠিটা নিয়ে আর সন্দেহ নেই তার। কর্ণঝুরো জায়গাটাও মোটামুটি গ্রাফ করে ফেলেছে সে। রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এবার শুধু জিনিসটা খোঁজার পালা। অবিনাশ মোবাইলে টাইম দেখল, 3:05। সে কালকেই বেরোবে। এসব কাজে দেরি করা যায় না। ট্রেনের টাইম টেবিলটা অবিনাশ বের করল। ট্রেন আছে। সন্ধেবেলা রাধিকাপুর এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে। অবিনাশ ওটাই ধরবে। দ্রুত হাতে ব্যাগ গুছিয়ে শুয়ে পড়ল সে। কাল সারাদিন অনেক কাজ তার। এসব জিনিস খুঁজে বের করা মুখের কথা নয়। প্রেপারেশনে কোনো খুঁত রাখা যাবে না। 30 মিনিট লেটে সকাল 6:30টায় রাধিকাপুর এক্সপ্রেস এসে পৌঁছল রায়গঞ্জ স্টেশনে। ফাল্গুনের মৃদু কুয়াশা স্টেশনের আশেপাশের গাছপালায় তখনও লেগে আছে। সঙ্গে ট্রলিটা নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 কাপ কড়া লিকার চা আর 2টো বিস্কুট খেল অবিনাশ। তারপর হোটেলের দিকে পা বাড়াল। গতকাল দুপুরেই হোটেল বুক করে রেখেছিল, সোনার বাংলা। স্টেশন থেকে প্রায় 1/2 কিলোমিটারের পথ। ট্রেন থেকে নেমে হোটেলের ম্যানেজারকে কল করে ডিরেকশন সে জেনে নিয়েছে। মিনিট 15 হাঁটতেই রাস্তার ডান পাশে দোতলা হোটেলটা অবিনাশ পেয়ে গেল। চেক ইন করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রায়গঞ্জের একটা ম্যাপ, একটা বই আর তার নোট খাতাটা নিয়ে সে বসে পড়ল। বইটা পড়তে পড়তে ম্যাপের উপর সম্ভাব্য কিছু জায়গায় টিক মারতে শুরু করল, সঙ্গে খাতায় নোট। প্রায় 1/2 ঘন্টা খানেক টানা কাজ করার পর অবিনাশ থামল। রায়গঞ্জের পুরনো মন্দিরগুলোর একটা গ্রাফ সে করতে পেরেছে। একটা ঝোলা ব্যাগে খাতা, পেন আর টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে অবিনাশ বেরিয়ে পড়ল। মোড়ের একটা রেস্তোরাঁ থেকে ব্রেকফাস্ট সারতে সারতে সারাদিনের প্ল্যান ছকে নিল সে। খাওয়া শেষ করে বিল মেটাতে গিয়ে রেস্তোরাঁর মালিককে অবিনাশ জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, আশেপাশে পুরনো মন্দির আছে কোনো? রেস্তোরাঁর মালিক বেশ বয়স্ক, মাথা পুরো সাদা, পানের দাগে ঠোঁট লাল। সে এক পলক অবিনাশের দিকে তাকিয়ে তারপর বলল, মন্দির তো অনেক আছে, তা আপনার কোনটা চাই? অবিনাশ বলল, আমি একটা কাজে এসেছি কলকাতা থেকে, এই অঞ্চলের পুরনো মন্দিরগুলোর নথি তৈরি করছি। মালিক বললেন, আচ্ছা আচ্ছা, এই রাস্তা ধরে সোজা হেঁটে যান, পরপর 3টে মন্দির পেয়ে যাবেন, সবই পুরনো। ওদিকে রাজবাড়ি আছে, ওটা পেরিয়ে গেলে আরও গোটা 2-3 মন্দির আছে। অবিনাশ জিজ্ঞেস করল, আচ্ছা এগুলো কত পুরনো জানেন কি? মালিক ঘাড় নাড়ল, না না না, তা জানি না, তবে 500-600 বছর তো হবেই। আর সবই প্রায় কালী মন্দির। ডাকাত কালীর নাম শুনেছেন? অবিনাশ ঘাড় নাড়ল, হ্যাঁ শুনেছি। মালিক বললেন, ওই ডাকাত কালীর মন্দিরও এখানে পাবেন আপনি। অবিনাশ জিজ্ঞেস করল, আচ্ছা কার কাছে গেলে মন্দিরগুলো নিয়ে আরো ডিটেলস জানতে পারবো? মালিক বলল, তেমন কাউকে তো আমি চিনি না। আপনি একটা কাজ করুন, কর্ণজোড়ায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, ওখানে একবার খোঁজ নিতে পারেন।
মালিকের কথার উত্তরে অবিনাশ ধন্যবাদ জানিয়ে বিল মিটিয়ে বেরিয়ে পড়ল। ডিস্ট্রিক্ট লাইব্রেরির কথা তার আগেই মাথায় ছিল। সে অবশ্য চাইছিল কাজটা যতটা পারা যায় গোপনে করতে। ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গেলে তাকে নিজের পরিচয় দিতে হবে। বিখ্যাত ইতিহাসবিদ প্রফেসর অবিনাশ বিশ্বাস। ফালতু একটা ঝামেলা তৈরি হবে। রাস্তায় চলতে চলতে বেছে বেছে কয়েকজন বুড়োকে ধরে জিজ্ঞাসাবাদ করেও কোনো লাভ হল না অবিনাশের। শেষ পর্যন্ত লাইব্রেরির রাস্তায় ওকে ধরতে হল। লাইব্রেরিতে গিয়ে অবশেষে কাজের কাজ হল। লাইব্রেরিয়ান শঙ্কর দাস পুরনো দস্তাবেজ ঘেঁটে অবিনাশকে মোটামুটি একটা লিস্ট ধরিয়ে দিলেন। অবিনাশ খুঁজছে অন্তত 400 বছর পুরনো মন্দির। অবশ্য দুটো খটকা ওর এখনো রয়ে গেছে। জিনিসটা যদি মন্দিরে না থাকে, যদি কারোর বাড়িতে থাকে, কিংবা অনেক আগেই যদি হারিয়ে গিয়ে থাকে, এই দুটো নেগেটিভ আউটকাম সে কলকাতা থেকে বেরোনোর আগেই হিসেব করে নিয়েছিল। এতটুকু রিস্ক তো নিতেই হবে। রায়গঞ্জ কর্ণজোড়া বেল্টে 9টা মন্দির পাওয়া গেল যা অবিনাশের কাজে আসতে পারে। সেদিন বিকেলেই একে একে সব মন্দিরে খোঁজ শুরু করল অবিনাশ। ওর সঙ্গে ধুমঘাটের বিখ্যাত কালী প্রতিমার একটা ছবি রয়েছে। লম্বা জিভ বের করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। 51 শক্তিপীঠের এক পীঠ হলেন তিনি। গলার নিচ থেকে তার সারা শরীর মখমলে ঢাকা। দক্ষিণ বাংলার চন্দ্রজাতির লোকেরা তৈরি করেছিল এই প্রতিমা। এ সবই ইতিহাস। অবিনাশ খুঁজছে এই দেবীরই একটা ছোট্ট মূর্তি। মূল মূর্তিটা তৈরি হয়েছিল কোষ্টি পাথরে, আর এটা সোনায়, যেটাকে নিজের মালার লকেট বানিয়ে প্রবল পরাক্রমে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বাংলাদেশের অন্যতম পরাক্রমশালী রাজা। বাবু কিছু খুঁজছেন নাকি? আচমকা একটা কণ্ঠস্বর অবিনাশের ভাবনায় ছেদ ফেলল। সে এতক্ষণ একটা মন্দিরের সামনের ভাঙা রাস্তায় দাঁড়িয়ে এক মনে মন্দিরের ভেতরে তাকিয়েছিল। লোকটা কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে অবিনাশ তাকালো। লোক নয়, একটা বছর 15 আধ ঘোড়েল ছোঁড়া, পরনে একটা ছেঁড়া লুঙ্গি আর স্যান্ডো। চোখে মুখে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। মনে মনে একটু হাসল অবিনাশ। ছেলেটাকে কাছে থেকে জিজ্ঞেস করল, কি নাম তোর? ছেলেটা বলল, রবিন। অবিনাশ বলল, কি করিস তুই? রবিন ঘাড় নাড়ল। আমি একটা গ্যারেজে কাজ করি আর বাবা রিক্সা চালায়। অবিনাশ বলল, আমার একটা কাজ করে দিবি? অনেক টাকা দেবো তোকে। টাকার কথা শুনে রবিনের চোখটা হঠাৎ জ্বলে উঠল। কি কাজ বাবু? অবিনাশ রবিনকে কালী মূর্তির ছবিটা দেখালো। জিজ্ঞেস করল, এরকম কোনো মূর্তি এখানে কোথাও দেখেছিস? ছবিটা খুঁটিয়ে দেখতে দেখতে রবিন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, না বাবু, দেখিনি। অবিনাশ বলল, 2 দিনের মধ্যে যদি এমন কোনো মূর্তি তুই খুঁজে পাস তাহলে তোকে আমি 2000 টাকা দেব, কিন্তু কাউকে জানানো যাবে না যে তুই কি খুঁজছিস। রবিন এক কথায় রাজি। সারা মাস কাজ করে সে 1000 টাকাও রোজগার করতে পারে না, সেখানে একটা মূর্তি খুঁজে দিতে পারলেই 2000। অবিনাশ এবার বলল, মূর্তিটা অনেক ছোট, একটা আঙুলের মতো। তারপর রবিনকে নিজের হোটেলের ঠিকানা দিয়ে অন্য একটা মন্দিরের দিকে হাঁটা লাগালো সে। এরপর 2 দিন কেটে গেছে। প্রায় সব পুরনো মন্দির ঘুরে ফেলেছে অবিনাশ, তবু সে যা খুঁজছে তা কোথাও পেল না। কয়েকটা মন্দিরের পুরোহিতের সঙ্গেও সে কথা বলেছে, তারাও কিছু জানে না। রবিন ছেলেটার কোনো পাত্তা নেই। সেদিন ফিরে আসার সময় অবিনাশ ওকে 100 খানেক টাকা দিয়েছিল, আগাম বকশিস। নির্ঘাত ছেলেটা ওই টাকায় ফুর্তি করছে। শেষে একরকম আশাহত হয়েই কলকাতা ফেরার সিদ্ধান্ত নিল অবিনাশ। জিনিসপত্র গুছিয়ে স্টেশনের জন্য বেরোতে যাবে, ঠিক তখন দরজায় টোকা পড়ল। অবিনাশ দরজা খুলে দেখল হাসি হাসি মুখে রবিন দাঁড়িয়ে। অবিনাশ জিজ্ঞেস করল, কি রে, খোঁজ পেলি? কান পর্যন্ত লম্বা হাসি দিয়ে রবিন বলল, হ্যাঁ বাবু, পেয়েছি, চলো আমার সঙ্গে। রবিনের উত্তর শুনে অবিনাশের মন উত্তেজনায় চঞ্চল হয়ে উঠল। ব্যাগপত্র ওভাবেই রেখে দরজায় তালা দিয়ে সে বেরিয়ে পড়ল। রবিন একটা টোটো ডেকে চালককে বলল, আব্দুল ঘাটা চানের ঘাট, চলো। টোটোতে বসে রবিন 1-2বার বলার চেষ্টা করল সে কিভাবে জিনিসটা খুঁজে পেয়েছে। অবিনাশের অবশ্য সে কথা শোনার মন এখন নেই। যতক্ষণ না সে জিনিসটা দেখতে পাচ্ছে তার শান্তি হচ্ছে না। মিনিট 30-এর মধ্যে স্নানঘাটে পৌঁছে গেল তারা। কুলিক নদীর পাড়ে রায়গঞ্জ বার্ড স্যাঞ্চুরি পেরিয়ে আব্দুল ঘাটা স্নানঘাট। পড়ন্ত দুপুরে ঘাটটি এখন প্রায় নির্জন। কেবল 2টো লোক ঘাটের পাশে বসে বিড়ি ফুঁকছে। রবিন বলল, বাবু এদিকে এসো। অবিনাশকে সঙ্গে নিয়ে রবিন ঘাট ছাড়িয়ে আর একটু ভেতরে চলে গেল। এদিকটা একটু জঙ্গল ঘেরা, যেন দীর্ঘদিনের চেনা রাস্তা। সেইভাবে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলল রবিন, তার পেছনে অবিনাশ। তারপর
একটা বুড়ো ঝাঁকড়া বট গাছের কাছে এসে রবিন দাঁড়ালো, আঙুল দিয়ে দেখালো গাছের গোড়ার দিকে। অবাক চোখে অবিনাশ দেখল গাছের ওপর দিয়ে অজস্র ঝুড়ি নেমে এসেছে মাটিতে। ঝুড়িগুলোর ফাঁকে ফাঁকে বেশ কিছু লাল হলুদ শালু জড়ানো, কোথাও আবার তেল সিঁদুর দেওয়া, আর গাছের একেবারে নিচে একটা ছোট্ট বেদি করা। সেই বেদিতে একটা 1 ফুটের মালদার জহুরা কালীর মূর্তি, গলায় জবার মালা, কপালে তেল সিঁদুর। তার ডান পাশে একটা ঝুড়ির খাঁজে আরও একটা ছোট্ট কালী মূর্তি। 2 থেকে 2.5 ইঞ্চি উচ্চতা হবে মূর্তিটির, ঠিক যেমন আন্দাজ করেছিল অবিনাশ। লম্বা জিভ বের করে রুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন কালী। কপালের মাঝে 1 বিন্দু সিঁদুরের ফোঁটা। গলার নিচ থেকে সোনার কারুকার্যে মোড়া মূর্তির বাকি শরীর। মূর্তিটা দ্রুত হাতে তুলে নিল অবিনাশ, বারবার খুঁটিয়ে দেখল, হ্যাঁ এটাই। আরও একবার চকচক করে উঠল অবিনাশের চোখ জোড়া। প্রায় 30 মিনিট বিছানায় এপাশ ওপাশ করে অবশেষে সুব্রত যখন উঠে বসল, ঘড়িতে তখন সকাল 10:15। এমনিতে এত বেলা করে সুব্রত ওঠে না, সাধারণত তার 7টার দিকেই ঘুম ভাঙে। অবশ্য কাল রাতে যে ঝামেলাটা গেছে তার জন্য পুরো কলকাতা চষে বেড়াতে হয়েছে তাকে। 1 কাপ চা নিয়ে ঘরে ঢুকল অরণ্য। সুব্রতর ঘুম জড়ানো চোখ দুটোর দিকে তাকিয়ে হেসে বলল, মর্নিং ভায়া, উঠলে তাহলে? উত্তরে কোনো কথা না বলে সুব্রত একটা হাই তুলে হাসল। অরণ্য জিজ্ঞেস করল, কখন ফিরেছ কাল রাতে? সুব্রত বলল, ওই 3:30-র দিকে। অরণ্য বলল, তা ধরতে পেরেছ বাসাধনকে? সুব্রত ঘাড় নাড়ল, তার পারবো না। কোথায় লুকিয়েছিল জানো? অরণ্য জিজ্ঞেস করল, কোথায়? সুব্রত বলল, গোবরডাঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে। সে আত্মীয় মহা তেদর। মালটাকে চালের বস্তার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল মুরগি ঘরে। প্রায় ফিরে আসছিলাম, হঠাৎ মুরগি ঘর থেকে কাশির শব্দ পেলাম। চালের বস্তার ধুলে কেসে ফেলেছিল। অরণ্য বলল, তাহলে স্বীকার করেছে সব? সুব্রত হাসল, হ্যাঁ, রাধাদা লাঠির বাড়ি দিতেই কাউমাউ করে সব স্বীকার করল। রাধাদা আর কিছু পারুক না পারুক, আসামি পেটাতে ওস্তাদ। অরণ্য জিজ্ঞেস করল, তাহলে আপাতত তোমার ছুটি তো? সুব্রত বলল, হ্যাঁ তা বলতে পারো, তবে কাল থেকে আবার স্কুলে যাওয়া, ছাত্র ঠেঙানো, ভাল লাগে না ছাই। অরণ্য সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, আহা হা, কষ্ট পেও না। কলকাতার যে অবস্থা, তাতে তাড়াতাড়ি কোনো না কোনো কেস তোমার হাতে এসে যাবে। রাধাদার ভরসার হাত যখন রয়েছে তোমার কাঁধে। সুব্রত হাসল, বলল, বলছো? আলবাত। ওদের কথা এতদূর এগোতেই ফোন বাজল সুব্রত। ফোনটা তুলে একটু অবাক হয়ে সে বলল, রাধাদার ফোন? কি ব্যাপার, আসামি ভাগলো নাকি? ফোনটা রিসিভ করে কথা বলা শেষ করে হাসি হাসি মুখে অরণ্যর দিকে তাকালো সুব্রত। অরণ্য বলল, এসে গেছে? সুব্রত বলল, বাদল মিষ্টান্ন রিক্সা স্ট্যান্ড, বিজয়গড়, রেডি হয়ে নাও। অরণ্য একটু কিন্তু কিন্তু করে বলল, আমি যাব, আমার তো দোকানে যেতে হবে। সুব্রত বলল, আরে রাখো তোমার দোকান, চলো। প্রফেসর অবিনাশ বিশ্বাসের নাম জানো তো? একটু ভেবে অরণ্য বলল, ওই ফেমাস ইতিহাসবিদ? সুব্রত ঘাড় নাড়ল, ইয়েস স্যার, নিজের বাড়িতে খুন হয়েছেন, এইটুকুই বলল রাধাদা। চলো। ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়ল সুব্রত আর অরণ্য। দুজনে ইউনিভার্সিটি লাইফের বন্ধু, এখনো কেউই বিয়ে করেনি। টলিগঞ্জের কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে 2 বন্ধু মিলে থাকে। অরণ্যর একটা কিউরিও শপ আছে ধর্মতলায়, আর সুব্রত পেশায় স্কুল টিচার আর নেশায় ডিটেকটিভ। মাঝে মধ্যে যাদবপুর থানার ওসি রাধারমন সরকার যখন কোনো জটিল কেসে তালগোল পাকিয়ে ফেলেন, তখন সুব্রতর ডাক পড়ে। বাদল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে গিয়ে সুব্রত আর অরণ্য দেখল 2টো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ডান পাশের একটা গলির মুখে, আর গলির একদম মাথায় যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছে 2 জন কনস্টেবল। সুব্রতদের দেখে একজন কনস্টেবল বলল, ভেতরে যান স্যার, ভেতরে আছে। সুব্রত জিজ্ঞেস করল, কেসটা কি সৌমেনদা? কনস্টেবল ঘাড় নাড়ল, বিচ্ছিরি ব্যাপার স্যার, যান দেখতে পাবেন। সেকেলে গড়নের 1 তলা বাড়ি, বাইরের দেয়ালে হলদে রং বহুদিন হলো জৌলু সারিয়েছে। সুব্রত আর অরণ্য বাড়ির সামনে ছোট্ট লন পেরিয়ে দরজা ঠেলে ড্রয়িং রুমে ঢুকতেই ছটফট করে ওদের দিকে এগিয়ে এলো রাধারমন দাস। হাঁপ ছাড়া গলায় সে বলল, বাবা বাঁচালে আমায়, ব্ল্যাঙ্ক হয়ে পড়েছিলাম। সুব্রত দৃষ্টি এতক্ষণে ক্ষিপ্র হায়নার মতো হয়ে উঠেছে। একবার ড্রয়িং রুমে চারপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, তা কি ঘটেছে? রাধা বলল, লাইব্রেরি ঘরে চলো, দেখাচ্ছি, পুরো হরিবোল কেস। অরণ্য মৃদু হেসে বলছে, মরেছে যখন তখন হরিবোলই তো হবে, তাই না?
রাধারমণের পিছু পিছু দুই বন্ধু ড্রয়িং রুম পেরিয়ে অন্য একটা ঘরে এসে ঢুকল। তারপর তিনজনে গিয়ে দাঁড়ালো একটা আর্ম চেয়ারের সামনে। সুব্রত দেখল আধ পাকা চুলের একটা লোক হেলান দিয়ে বসে আছে আর্ম চেয়ারে। গলায় জমাট বেঁধে আছে রক্ত। ইনি যে অবিনাশ বিশ্বাস তা সুব্রত অরণ্য দুজনেই জানে। সুব্রত জিজ্ঞেস করল, নাইফ? রাধারমণ বলল, তাই তো মনে হচ্ছে, আমি এখনো বডি টাচ করিনি। সুব্রত ভালো করে খুঁটিয়ে দেখল বডিটা। চোখ বিস্ফারিত, অথচ জামা কাপড় একদম পরিপাটি। হাত দুটো চেয়ারের হাতলে শোয়ানো, ধস্তাধস্তির কোনো চিহ্ন মাত্র নেই। সুব্রত জিজ্ঞেস করল, বাড়িতে আর কে কে আছে? রাধা বললেন, একটা কাজের লোক আছে নিতাই, ও রান্নাঘরে বসে আছে। যদিও কাল রাতে ওখানে ছিল না, কাল ও ছুটি ছিল। আজ সকালে ফিরে দেখে বাড়ির দরজা খোলা আর এই অবস্থা। সুব্রত বলল, চলুন তোর কাছে, আর আপনি বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দিন। লোকটা শরীর কেমন ছিল? রাধারমণ বলল, নিতাই যা বলল শুনে মনে হলো তো বেশ সুস্থ লোক, সিগারেট ফিগারেট খেত না। রাত জাগতেন? রাধারমণ ঘাড় নাড়ল, তা খুব জাগতেন। আচ্ছা চলুন নিতাইয়ের কাছে। রান্নাঘরে একটা টুলে মাথা নিচু করে বসেছিল নিতাই। তার চোখ লাল, কান্নার দাগ স্পষ্ট। নিতাইয়ের বয়স 40-এর বেশি নয়। ময়লা শরীর, পরনে ফিনফিনে একটা জামা আর ট্রাউজার্স। সুব্রত বলল, তুমি নিতাই? নিতাই ঘাড় নাড়ল। বাড়ি কোথায় তোমার? নিতাই বলল, সুভাষ কলোনি, বরানগর। কতদিন কাজ করছো এখানে? একটু ভেবে নিতাই বলল, তা স্যার 5-6 বছর হয়ে গেছে। সুব্রত বলল, তা কাল তুমি কোথায় ছিলে? স্যার অনেক ছুটি দেন আমারে, তাই বাড়ি গেছিলাম। সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা তোমার স্যারের কারোর সঙ্গে সম্প্রতি ঝামেলা টামেলা হয়েছিল নাকি? নিতাই ঘাড় নাড়ল, না তো, সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকেন, মাসের তো অর্ধেক দিন বাইরেই থাকেন, ঝামেলা কার সাথে হবে? সুব্রত বলল, তা তুমি আজ সকালে এসে কি দেখলে? সুব্রতর প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিতাই একবার ঢোক গিলে পুরো কথাটা মাথার মধ্যে সাজিয়ে নিল। তারপর বলল, স্যার আমি আসছি 8টার ট্রেনে, এসে দেখি সদর দরজা ঘরের দরজা দুটোই খোলা। স্যার বেশ খামখেয়ালি মানুষ, ভাবলুম হয়তো দরজা না দিয়ে ঘুমায় গেছে। ঘরে ঢুকে এঘর ওঘর খুঁজে যখন স্যারকে পাইলাম না, তখন একটু ভয় লাগলো। শেষে লাইব্রেরি করে ঢুকে দেখলাম স্যার শুয়ে আছেন, পেছন দিয়ে বুঝতে পারিনি। সামনে গিয়ে দেখি স্যারের গলায় রক্ত। বলতে বলতে নিতাই ডুকরে কেঁদে উঠল। নিতাইয়ের কান্না থামা পর্যন্ত অপেক্ষা করল সুব্রত। তারপর জিজ্ঞেস করল, অবিনাশবাবুর সঙ্গে তোমার শেষ কবে কথা হয়? চোখের জল মুছে নিতাই বলল, বুধবার রাতে স্যার। কালী পুজোর প্রসাদ আনছিলাম বাড়ি থেকে, স্যার ফিরল ওই দিন সন্ধ্যায়। রাতে খাওয়ার পর স্যারকে প্রসাদ দিতে গেছিলাম, স্যার পূজার জন্য টাকা দিছিল। একটা সিগারেট ধরিয়ে সুব্রত এবার জিজ্ঞেস করল, ফিরেছিল মানে? কোথায় গেছিল? নিতাই ঘাড় নাড়ল, তা তো জানি না বাবু, কইলাম না স্যার প্রায় বাইরে যেতেন। মুহূর্তে চোখাচোখি হলো সুব্রত আর রাধারমণের। সুব্রত বলল, রাধাদা খোঁজ নিন তো, অবিনাশবাবু শেষ কোথায় গেছিলেন? রান্নাঘর থেকে বাইরে এলো ওরা তিনজন। সুব্রত বলল, রাধাদা চলুন, এবার একটু ঘরগুলো তল্লাশি করা যাক। বেডরুমের দিকে এগোতে এগোতে রাধারমণ বাবু বললেন, হ্যাঁ চলো চলো, একটু পরেই মিডিয়া হামলে পড়বে, এতক্ষণে নিঘাত খবর চলে গেছে। ঝামেলা ঝঞ্ঝাট শুরু হওয়ার আগে চলো এই কাজগুলো সেরে নি। 16x14 নেহাত ছিমছাম বেডরুম। একটা কিং সাইজের খাট, তাতে পরিপাটি বিছানা করা, বালিশ তোষক সব বিছানার পাশে সাজিয়ে রাখা। খাটের পাশে একটা টিপাই, টিপাইয়ের ওপর জলের জাগ, গ্লাস আর এক পাতা অ্যালার্জির ওষুধ। ওপাশে দেয়ালে আলমারি, এপাশে একটা ছোট্ট বুকশেলফ, সঙ্গে টেবিল, চেয়ার আর রাস্তার দিকে জানলার পাশে একটা সোফা। দেয়ালে কিছু ম্যাপ আর একটা রবীন্দ্রনাথের ছবি। ঘরের মধ্যে জিনিসপত্র বলতে এইটুকুই। অরণ্য বলল, ভদ্রলোক কাল রাতে ঘুমননি দেখছি। রাধারমণ বলল, হ্যাঁ, বিছানা তো করে তকতকে সাজানো। সুব্রত বুকশেলফ থেকে কয়েকটা বই উল্টে পাল্টে দেখল। টেবিলের উপর একটা খাতা পড়েছিল, সেই সঙ্গে একটা কলমদানি আর কয়েকটা পুরনো নিউজ পেপার। খাতাটাও খুলে দেখল সুব্রত। রাধারমণ আর অরণ্য মিলে আলমারিটা খুলল। যদিও আলমারিতে বিশেষ কিছু নেই, কয়েক সেট জামা কাপড়, টুকটাক কিছু জিনিসপত্র, একটা দেরাজে কয়েক হাজার টাকা আর ডকুমেন্টসের ফাইল। বাড়িতে মোট 6টা ঘর, 2টো বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা লাইব্রেরি, একটা রান্নাঘর কাম ডাইনিং, আর রান্নাঘরের পাশে একটা ছোট্ট ঘর যেখানে নিতাই থাকে। রাধারমণ বলল,
নিতাই বলেছে দ্বিতীয় বেডরুমটা দীর্ঘদিন তালা বন্ধ, কেউ থাকে না। সুব্রত বলল, তাহলে চাবি নিয়ে আসুন, না থাকলেও একবার ঢুকতে তো সমস্যা নেই। ড্রয়িং রুম থেকে একজন কনস্টেবলকে ডেকে চাবি আনতে বলে সুব্রত আর অরণ্যকে সঙ্গে নিয়ে এবার লাইব্রেরি ঘরে ঢুকল রাধারমণ। লাইব্রেরি ঘরটা বেডরুমের প্রায় 1.5 গুণ। দুপাশের দেওয়ালে সার সার বুকশেলফ, বাগানের দিকে জানলার পাশে একটা স্টাডি টেবিল আর চেয়ার, আর টেবিলের পাশে একটা ডাস্টবিন, আরও কয়েকটা চেয়ার ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা। ঘরে ঢুকে সুব্রত সোজা স্টাডি টেবিলের কাছে চলে গেল। বেডরুমের টেবিলটার চেয়ে এই টেবিলটা বেশ বড় এবং অগোছালো। খাতা, কলম, ছেঁড়া কাগজ, অর্ধেক মোমবাতি, দেশলাই, টেবিল ল্যাম্প, ছাইদানি, ম্যাগনিফাইং গ্লাস, হরেক রকম জিনিসে টেবিলটা ভর্তি। অরণ্য বলল, আশ্চর্য তো, বেডরুমে কোনো অ্যাস্ট্রে নেই, ড্রয়িং রুমেও নেই। আমি তো ভেবেছিলাম অবিনাশবাবু সিগারেট খান না। সুব্রত বলল, অ্যাস্ট্রে থাকলেই যে সিগারেট খেতে হবে কে বলল? অ্যাস্ট্রের ছাইটা দেখো, ওটা সিগারেটের ছাই নয়, ওটা কাগজ পোড়ানোর ছাই। সিগারেট বিড়ির ছাই এরকম হয় না। এখন প্রশ্ন হচ্ছে, অবিনাশবাবু তাহলে কি পুড়িয়েছিলেন? অরণ্য বলল, বাজে কাগজ, যা হয়তো কাজে লাগবে না। সুব্রত একটু ভেবে বলল, তাই কি? ডাস্টবিনটা তো বাজে কাগজে ভর্তি, তাহলে আবার পোড়ানোর কি দরকার? এমন সময় কনস্টেবল চাবি নিয়ে ঘরে ঢুকল। সুব্রত তাকে বলল, যান তো নিতাইকে ডেকে আনুন, দরকার আছে। রাধারমণ একটু অবাক কণ্ঠে বলল, একটা লোক এত বই পড়ার সময় কখন পেত কে জানে। সুব্রত হাসল, বিয়ে শাদী করে নাই, ওর হাতে তো সময়ই সময়। আচ্ছা রাধাদা, আপনি বলুন না, এমন কি কাগজ যা আপনি পড়াবেন এই সময়, যার প্রমাণ আপনি একেবারেই রাখতে চান না? রাধারমণ একটু ভেবে মুচকি হেসে বলল, কলেজের ফার্স্ট ইয়ারে একটা মেয়েকে প্রেমপত্র লিখেছিলাম। কাঁচা হাতের কবিতায় সেটা ভরে গেছিল। সে প্রেম যদিও হয়নি, তবে ওই চিঠিটা মেয়েটার কাছেই রয়ে গেছে। ওটা যদি কখনো পাই তা একেবারে পুড়িয়ে ফেলবো। সুব্রত হাসল, আমারও সেরকম কিছু মনে হচ্ছে। অরণ্য বলল, অবিনাশবাবুর প্রেমপত্র? সুব্রত ঘাড় নাড়ল, প্রেম নয়, শুধু পত্র। অরণ্য বলল, এই যুগে কে আর চিঠি লেখে ভাই? সুব্রত হাসল, কেউ তো লেখে নিশ্চয়ই। ছাইদানিতে আলতো একটা ফুঁ দিয়ে ওর মধ্যে আঙুল ঢুকিয়ে একখণ্ড আধ পোড়া তেকোনা কাগজ তুলে আনল সুব্রত। তারপর বলল, এই দেখো, এটা এনভেলপের কাগজ না হলেই আমি অবাক হব। ওদের কথার মাঝেই কনস্টেবল আর নিতাই লাইব্রেরিতে ঢুকল। সুব্রত নিতাইকে জিজ্ঞেস করল, আচ্ছা, অবিনাশবাবুর কোনো চিঠিপত্র আসতো নাকি? নিতাই চটজলদি উত্তর দিল, আগে হ্যাঁ, তা আসতো, প্রায় মাসেই আসতো। চিঠি এলেই তো স্যার বাইরে যেতেন। রাধারমণ জিজ্ঞেস করল, কে পাঠাতো চিঠিটা জানিস? নিতাই ঘাড় নাড়ল, আমি তো বাবু পড়ালেখা জানি না, চিঠি আসতো আমি রেখে দিতাম। রাধারমণ জিজ্ঞেস করল, আচ্ছা, যে পিয়ন চিঠি দিত সে পিয়নকে চিনিস? নিতাই বলল, আগে বাবু, পিয়ন তো চিঠি দিত না, চিঠি আসতো সন্ধ্যের পর, একবার এক একজন আসতো গাড়িতে করে। নিতাইয়ের কথা শুনে ওরা তিনজন চমকে উঠল, গাড়িতে করে চিঠি? সুব্রত বলল, আচ্ছা নিতাই, তোমার স্যারের সঙ্গে দেখা করতে এই বাড়িতে কে কে আসতো বলো তো? নিতাই বলল, সে আসতো তো অনেকেই, স্টুডেন্টরা আসতো, স্যার বন্ধু বান্ধব আসতো। সুব্রত বলল, আচ্ছা, তোমার স্যার তো সিগারেট খেতেন না, তাহলে এই অ্যাস্ট্রেট এখানে কেন? নিতাই বলল, আমি জানি না বাবু, এই ঘরে আমি তেমন ঢুকতাম না, তবে স্যারের স্টুডেন্টরা সিগারেট খায়, স্যার বোধহয় তাদের জন্য রেখেছেন। সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা নিতাই, তুমি কত মাইনে পাও? নিতাই বলল, আরে আমার মাইনে মাসে 8,000 টাকা বাবু, তবে স্যার আমাকে 10-এর কম দিতেন না। স্যার বলতেন, আমি একা মানুষ, এত টাকা নিয়ে কি করব, তোর পরিবার আছে, তোর লাগবে। সুব্রত বলল, আচ্ছা, এই ঘরটা পরিষ্কার কে করে, তুমি? নিতাই ঘাড় নাড়ল। সুব্রত জিজ্ঞেস করল, শেষ কবে পরিষ্কার করেছিলে? নিতাই একটু ভেবে বলল, সে এই মাসের শুরুতে বাবু। নিতাই চলে যাওয়ার পর সুব্রত বলল, রাধাদা, আরেকটা কাজ তোমাকে করতে হবে। রাধারমণ জিজ্ঞেস করল, কি কাজ? সুব্রত তখন একটা বইয়ের তাক দেখিয়ে বলল, এই যে তাকটা দেখছো, এটায় সদ্য হাত দেওয়া হয়েছে, বাকিগুলো দেখো হালকা ধুলো জমে আছে, কিন্তু এটাই নেই।
তোমার লোকেদের বলো এই তাকের সবগুলো বই যেন আমার বাড়িতে দিয়ে আসে। একটু একটু আন্দাজ পেতে চাই যে মরার আগে উনি কি কি পড়ছিলেন। রাধারমন ঘাড় নাড়ল। আচ্ছা বেশ, তাই হবে। আর সুব্রত, চিঠিটা আর কি হবে? সুব্রত বলল, এখনো জানি না, আর একটু সময় লাগবে। চলো বাকি বেডরুমটা দেখি। তালা খুলে দ্বিতীয় বেডরুমটায় ঢুকতেই চমকে উঠতে হলো ওদের। নিতাই বলেছিল এই ঘরে নাকি কেউ থাকে না, অথচ মানুষের থাকার চিহ্ন এই ঘরে যেন আরো বেশি স্পষ্ট। দীর্ঘদিন বন্ধ থাকার কোনো গন্ধ ঘরের হাওয়ায় নেই। বিছানাও সদ্য ব্যবহার হয়েছে সেটা আন্দাজ করা যায়। খাটের পাশে টিপায়ের উপর একটা অর্ধেক ভরা জলের বোতল এবং একটা ছাইদানি। অরণ্য বলল, অবিনাশবাবু তো বেশ জগা খিচুড়ি মার্কা ক্যারেক্টার দেখছি। সুব্রত বলল, এটায় তো অনেকগুলো সিগারেট দেখতে পাচ্ছি। ডান পাশে দেয়ালের কাঁচের আলমারির সামনে দাঁড়িয়ে রাধারমন বলল, শুধু সিগারেট নয়, এখানে এসো, মদও আছে, ভডকা, একটা খালি একটা অর্ধেক ভরা। সুব্রত বলল, কাঁচা মিথ্যে বলার লোক তো নিতাইকে মনে হলো না, আর নিতাইকে লুকিয়ে মদ সিগারেট খাওয়ার কোনো কারণও দেখতে পাচ্ছি না। সে তো নেহাত কাজের লোক। অরণ্য বলল, তাহলে এমন লুকিয়ে মদ সিগারেট খাওয়ার কারণ কি? সুব্রত বলল, অবিনাশবাবুর ঠোঁট দেখে তো ওকে চেন স্মোকার মনে হলো না। রাধাদা, ওখানে কোনো গ্লাস আছে মদের? রাধারমন বলল, হ্যাঁ, একটাই গ্লাস। একটা গ্লাস আছে শুনে সুব্রত কেমন থমকে গেল। একটু নরম গলায় বলল, পাঠিয়ে দিন তো ল্যাবে। আরেকটা গ্লাস থাকলে ব্যাপারটা একটু সুবিধে হতো। যাই হোক, এনিওয়ে চলুন বাকি ঘরগুলো একবার দেখে নিই। আপনি একটা খোঁজ আমাকে ইমিডিয়েটলি দিন, সেটা হচ্ছে অবিনাশবাবু ট্রাভেল হিস্ট্রি। নিতাইয়ের ঘরটা বেশ ছোট, 10x8-এর। একটা তক্তপোষ, ছোট্ট আলনা, তাতে 2-3টে জামা প্যান্ট ঝুলছে। দেয়ালে একটা ছোট্ট আয়না। খাটের নিচে পুরনো কয়েকটা বাক্স। বাক্সগুলোকে টেনে বের করল সুব্রত। বাক্সের ভেতরটা ফাঁকা। ড্রয়িং রুমে একজন কনস্টেবলের সঙ্গে নিতাই বসেছিল। সুব্রত সেখানে গিয়ে হঠাৎ নিতাইকে জিজ্ঞেস করল, আচ্ছা নিতাই, তোমার স্যারকে কে খুন করতে পারে বলে তোমার মনে হয়? নিতাই ঘাড় নেড়ে বলল, আমি জানি না বাবু, স্যার কারো সাথে পাশে থাকতেন না, শরিকদের সাথে কোনো ঝামেলা ছিল না। সুব্রত বলল, আর তোমার সঙ্গে? নিতাই চমকে উঠল। ভয়ার্ত গলায় বলল, আমার সঙ্গে কেন ঝগড়া হবে স্যারের? হিসেব ছাড়া বেশি মাইনে আমায় দিতেন, এত ছুটি দিতেন। এ তো আমার স্বর্গ বাবু। আমি কেন স্যারের কথার বিরুদ্ধে চলবো বলুন তো? সুব্রত ঘাড় নাড়ল। তা বটে। তারপর আপন মনে বলল, তুমি কেনই বা বিরুদ্ধে চলবে? আচ্ছা নিতাই, তোমার স্যারের ড্রয়ারে দেখলাম 1000-5 টাকা পড়ে আছে। আলমারিটাও তো এই বাড়িতে সব খোলাই থাকে। তুমি এককালীন বেশি টাকার জন্য তোমার স্যারকে... সুব্রতর কথা শেষ হওয়ার আগেই নিতাই হাউমাউ করে কেঁদে উঠল। বলল, এসব কি বলছেন বাবু? স্যার আমার দাদার মতো। আমি কেন? না বাবু, আমি কোনোদিন স্যারের আলমারি খুলিনি বাবু, বিশ্বাস করুন। সুব্রত বলল, আরে আরে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার স্যার ছাড়া কেবল তুমি এই বাড়িতে থাকো, তাই একটা সন্দেহ তোমার উপর এসেই যায়। যাকে, তুমি না বললে দ্বিতীয় বেডরুমটায় কেউ থাকে না, তুমি শিওর? নিতাই ঘাড় নাড়ল। হ্যাঁ বাবু, কেউ থাকে না। আমি তো কোনোদিন স্যারকে ওই ঘরে ঢুকতে দেখিনি। এবার রাধারমনের দিকে তাকিয়ে সুব্রত বলল, রাধাদা, আমার কাজ পুরোলো। আপনি দেখুন ওই খোঁজটা নিতে পারেন কিনা, আর হ্যাঁ, ওই বইগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিন কাউকে দিয়ে। কাল দেখা করছি আপনার সঙ্গে। দেখুন যদি তার আগে আপনি ফয়সলা করে ফেলতে পারেন তো আলাদা ব্যাপার। মুচকি হেসে রাস্তায় বেরিয়ে এলো অরণ্য আর সুব্রত। একটা রিকশায় উঠে দুজনে সিগারেট ধরালো। ইতিমধ্যে বাড়ির সামনের গলিতে সাংবাদিক গিজগিজ করছে। পাড়ার লোকজনও রাস্তায় বেরিয়ে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছে। অরণ্য বলল, এবার কোথায়? সুব্রত হাসল। যেদিকে রাস্তা যায়। মানে?
সুব্রত বলল, আপাতত 8B, সকাল থেকে কিছু খাইনি। নেপালদায় ভাত খাবো, সেই কোন ভার্সিটি লাইফে ওখানে খেয়েছি, তারপর খাওয়া হয়নি। যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের উল্টো ফুটেই নেপালদার ভাতের দোকান। সুব্রত আর অরণ্যকে দেখতেই একগাল হেসে নেপালদা বলল, আরে কত বছর পর এদিকে। অরণ্য সুব্রত দুজনেই হাসল। অরণ্য বলল, তুমিও তো দেখছি দাড়ি পাকিয়ে ফেলেছ। নেপালদার হাসি চওড়া হলো। বলো কি খাবে? মাছের ডিমের বড়া আছে। সুব্রত বলল, যা আছে সব দাও, সকাল থেকে চাপে আছি। নেপালদা জিজ্ঞেস করল, হ্যাঁ বলো কি, কিসের চাপ? সুব্রত বলল, আরে আর বলো না, অবিনাশ বিশ্বাস নামে একজন প্রফেসর খুন হয়েছে, সেই সব কাজ নিয়ে ব্যস্ত। ও, পুলিশে জয়েন করেছে নাকি? সুব্রত হাসল। তা একরকম বলতে পারো। খাওয়া শেষ করে দুই বন্ধু উঠল। আরও 2টো সিগারেট ধরিয়ে ক্যাম্পাসে একটা চক্কর মেরে টালিগঞ্জের অটো ধরল দুজনে। অটোতে যেতে যেতে সুব্রত বলল, কেসটা এখনো পর্যন্ত বেশ জটিল, বুঝলে তো? অরণ্য জিজ্ঞেস করল, কিরকম? সুব্রত বলল, এই অবিনাশ বিশ্বাস লোকটা দারুণ ধুরন্ধর। লোকটার আসল রূপটা যে কি সেটাই তো ধরতে পারছি না। তার ওপর কোনো ক্লুই তো পেলাম না। কিভাবে খুন হয়েছে শুধু সেইটুকুই জানি। এমন খটখটে গরমে লনের রাস্তায় পায়ের ছাপও পাওয়া যাবে না। দেখি পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তাইলে অন্তত খুনের সময়ের একটা আন্দাজ পাওয়া যাবে। কাল আরেকবার যেতে হবে ওখানে, বুঝলে তো? আশেপাশের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলবো। পুলিশ সঙ্গে থাকলে মানুষ এমনি চিমসে মেরে যায়, সহজভাবে কথা বলতে পারে না। শুধু আমরা দুজনেই যাব কাল। আর বিকেলে একবার থানায় যেতে হবে। তালে গেলে 2টো জিনিস জানতে ভুলে গেছি। এক হচ্ছে অবিনাশবাবুর ব্যাংকের হাল হকিকত, আর ভদ্রলোক কোনো উইল করে গেছিলেন কিনা, না করে গেলে তার সম্পত্তি কে পাবে। অরণ্য বলল, ওই দ্বিতীয় বেডরুমটা নিয়ে কি ভাবছ? সুব্রত বলল, আরে ওই ঘরটাই তো পুরো আমার চিন্তাটা ঘুরিয়ে দিয়েছে। প্রথমে ভাবছিলাম স্রেফ মার্ডার, এবার তো আর সেটা ভাবতে পারছি না। আমি ড্যাম শিওর ওই ঘরে অবিনাশবাবু মাঝে মধ্যেই যেতেন, এবং সেটা মোটেও একা নয়, তার সঙ্গী থাকত। এখন প্রশ্ন হল, সে কেমন সঙ্গী? সহজ নয় ভায়া। অবিনাশ বিশ্বাস দারুণ রহস্যময় একটা লোক। এমন একটা কাজের লোক উনি রেখেছেন যে লেখাপড়া জানে না। হিসেবের থেকে অনেক বেশি মাইনে দেন, অনেক বেশি ছুটি দেন, কাজের লোককে সারাক্ষণ খুশি রাখতে ব্যস্ত। কিন্তু প্রশ্ন হল, কেন? অরণ্য বলল, তো এখন আমাদের কি কাজ? সুব্রত বলল, আপাতত ওয়েট করা, কখন রাধাদার কলটা আসে। শেষবার অবিনাশবাবু কোথায় গিয়েছিলেন সেটা জানাটা খুব দরকার। আর কেনই বা গেছিলেন সেটা জানা আরো বেশি দরকার। শেষবার অবিনাশ বিশ্বাস কোথায় ঘুরতে গেছিল তা জানতে রাধারমণের খুব একটা বেগ পেতে হল না। কলকাতা স্টেশন থেকে খবর পাওয়া গেল যে গত রবিবারের রাধিকাপুর এক্সপ্রেসে রায়গঞ্জ পর্যন্ত টিকিট কেটেছিল সে। ট্রেনে চেপেও ছিল, তবে রায়গঞ্জে নেমেছে নাকি তার আগের কোনো স্টেশনে সেটা বলা সম্ভব নয়। সব শুনে সুব্রত বলল, আমার তো মনে হয় রায়গঞ্জই গেছিলেন অবিনাশ বিশ্বাস। রাধারমণ ঘাড় নাড়ল, আমারও তাই মনে হয়, বুঝলে। রায়গঞ্জ থানায় খবর পাঠিয়েছি, সঙ্গে একটা ছবিও দিয়েছি অবিনাশবাবুর। একটা সিগারেট ধরিয়ে পরপর 2টো টান মেরে সুব্রত বলল, অবিনাশ বিশ্বাস উইল করেছিলেন? রাধারমণ ঘাড় নাড়ল, না, সেই অর্থে উইল করেননি, তবে খোঁজ নিয়ে যা জেনেছি ওর এক মাস্তুতো ভাই আছে, কুচবিহারে থাকে, নাম অধীর হালদার। ওই ভদ্রলোকই হচ্ছে ওর ওই ক্লোজেস্ট কিন। অরণ্য জিজ্ঞেস করল, তাকে খবর পাঠানো হয়েছে? রাধারমণ বললেন, হ্যাঁ তা হয়েছে।
ইনফ্যাক্ট উনি নিউজ দেখে আগেই জেনে গেছিলেন যে অবিনাশবাবু মারা গেছেন। উনি আসছেনও আগামীকাল। সুব্রত বলল, আর শ্রীমান নিতাইচরণ এখন কোথায়? রাধারমণ বলল, ওই বাড়িতেই আছে। অধীর হালদার এলে ও বাড়ি চলে যাবে। সুব্রত বলল, আচ্ছা রাধাদা, আমি একবার ওই বাড়িতে যেতে চাই। আমি আর অরণ্য, আশেপাশের লোকজনের সঙ্গে একটু কথা বলা দরকার। রাধারমণ বলল, আর সে তুমি যেতেই পারো। পাশের কয়েকটা বাড়িতে আমি জিজ্ঞেস করেছিলাম কাউকে দেখেছে কিনা রাতের দিকে, কেউই তো সদুত্তর দিতে পারেনি। সুব্রত বলল, আচ্ছা অবিনাশবাবুর ব্যাংক স্টেটমেন্ট পাওয়া গেল? রাধারমণ বললেন, হ্যাঁ, নর্মাল স্যালারির টাকা জমা হয় প্রতি মাসে। সেখান থেকে 2 কিস্তিতে টাকা তোলা হয়, 20,000 করে করে 40,000। বাকিটা ব্যাংকেই পড়ে থাকে। লাস্ট 3 বছর মোটামুটি এইভাবেই চলছে। প্রসঙ্গ বদলে অরণ্য জিজ্ঞেস করল, আচ্ছা পোস্টমর্টেম কবে নাগাদ পাওয়া যাবে? রাধারমণ বলল, সে কালকেই পেয়ে যাব। সুব্রত বলল, আজ আমি বইগুলো একটু উল্টো পাল্টে দেখি, বুঝলে? জানি কাজটা খড়ের গাদায় সুচ খোঁজার মতো, তাও দেখি যদি কোনো লাভ পাওয়া যায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুব্রত। ওর দেখা দেখি অরণ্য উঠে পড়ল। রাধারমণকে বিদায় জানিয়ে থানা থেকে বেরিয়ে রাস্তায় নামল 2 বন্ধু। এইচবির দিকে পা বাড়ালো দুজন। সুব্রত বলল, আচ্ছা অরণ্য, একটা কথা বলো তো। অরণ্য জিজ্ঞেস করল, কি কথা? সুব্রত বলল, নিতাই লোকটাকে তোমার কেমন লাগলো? সহজ কণ্ঠে অরণ্য বলল, নেহাতি সাদাসিধে। তুমি কি ভাবছো খুন করেছে? সুব্রত মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বলল, না, তা ভাবছি না। একটা লোক যে প্রায় ঘুরতে যায়, অথচ ব্যাংক থেকে মাসে মোটে 20,000 টাকা তোলে, যার মধ্যে 8,000 টাকা যায় কাজের লোকের স্যালারির পেছনে, এই হিসেবটা ঠিক মিলছে না। বাড়ির আলমারিতে সেদিন মোটে 5,000 টাকা মতো পড়েছিল। দেরাজের সাইজটা তো দেখেছো তুমি। অল্প টাকা রাখার জন্য ওটা বানানো হয়নি কিন্তু। অরণ্য জিজ্ঞেস করল, নিতাই টাকা চুরি করেছে বলছো, আর সেই জন্য খুন? সুব্রত ঘাড় নাড়ল, চুরি করা পরের ব্যাপার, চুরির টাকাটা আসছে কোথা থেকে সেটা আগে ভাবা দরকার। এইচবি থেকে একটা রিকশায় চাপলো 2 বন্ধু। অরণ্য রিকশাওয়ালাকে বলল, দাদা, বাদল মিষ্টান্ন ভাণ্ডার, চলুন। রিকশায় উঠে সুব্রত আপন মনে বিড়বিড় করে বলল, এনভেলপে কিসের চিঠি আসতো অবিনাশবাবুর কাছে? কি এমন গোপনীয় চিঠি যা ওকে পুড়িয়ে ফেলতে হচ্ছিল? কি হতে পারে? প্রেমপত্র নাকি? নিতাইকে বাড়িতেই পাওয়া গেল। সে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। সুব্রত আর অরণ্য গিয়ে কলিং বেল বাজাতেই নিতাই এসে দরজা খুলে দিল। ওরা 3 জনে ড্রয়িং রুমে বসল। নিতাই জিজ্ঞেস করল, চা খাবেন বাবু? অরণ্য বলল, হ্যাঁ, সে হলে মন্দ হয় না। নিতাই হাসি মুখে রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে আনল। চায়ে চুমুক দিতে দিতে ঘরের চারপাশে একবার নজর বুলিয়ে সুব্রত বলল, আচ্ছা নিতাই, ভালো করে মনে করে বলো তো, তোমার স্যারের কাছে প্রতি মাসে কতবার চিঠি আসতো? একটু ভেবে নিয়ে নিতাই বলল, সে বাবু সব মাসে কিন্তু আসতো না। অনেক সময় 2-3 মাসেও আসতো না। আবার অনেক সময় 1 মাসে 2-3 বার আসতো। প্রতিবার সন্ধেবেলায়? হ্যাঁ বাবু, গাড়িতে এসে দিয়ে যাইতো। আচ্ছা, যে লোকটা আসতো তার চেহারা তোমার মনে আছে? না বাবু, মুখে দাড়ি ছিল, এইটা মনে আছে। চোখে চশমা পড়তো, সেভাবে তো খেয়াল করি নাই। সুব্রত বলল, আচ্ছা, চিঠি আসার পর তোমার স্যার কি করতেন? নিতাই বলল, চিঠি যেদিন আসতো সেই রাতে খাওয়ার পর উনি হাঁটতে যাইতেন, 0.5 ঘন্টার মতো। সুব্রত জিজ্ঞেস করল, তারপর? তারপর আর কিছু না, উনি ফিরে আসতেন। এই শেষ যেবার চিঠি আইলো সেইবার উনি হাইটে আসার পর আরো একটা চিঠি আসছিল। মোট 2টা চিঠি একদিনে। সুব্রত বলল, আচ্ছা, তোমার কখনো খটকা লাগতো না যে এই চিঠি কোত্থেকে আসছে? নিতাই ঘাড় নাড়ল, না বাবু, আমার কেন সন্দেহ লাগবে? তুমি বাড়ি যাচ্ছ কবে? নিতাই বলল, এই তো কালকে বাবু, অধীর স্যার আসবেন তারপর। তুমি অধীর হালদারকে চেনো?
নিতাই ঘাড় নাড়ল। হ্যাঁ চিনি, আগেও কয়েকবারও নিয়ে এসছেন বাড়িতে। নিতাইয়ের সঙ্গে কথা শেষ করে ড্রয়িং রুম ছেড়ে উঠে পড়ল সুব্রত আর অরণ্য। অবিনাশ বিশ্বাসের বেডরুমটা আরেকবার ভালো করে খুঁটিয়ে দেখল দুজনে। নিতাইয়ের থেকে চাবি নিয়ে দ্বিতীয় বেডরুমেও ঢুকলো একবার ওরা, এবং তারপর স্টাডি। অরণ্যর মনে হলো কিছু যেন একটা খুঁজে বেড়াচ্ছে সুব্রত। সে জিজ্ঞেস করল, কি খুঁজছো বলো তো তুমি? সুব্রত চারপাশে তাকাতে তাকাতেই ঘাড় নাড়ল। হ্যাঁ, এত বড় একজন ইতিহাসবিদ এবং যার ব্যক্তিগত জীবন এমন রহস্যময়, তার একটা নোটবুক থাকবে না তাই কি হয়? এতকালের গল্প উপন্যাস তো মিথ্যে হয়ে যাবে তাহলে। অরণ্য জিজ্ঞেস করল, পুলিশে সিজ করা জিনিসপত্রের মধ্যে নেই তো? সুব্রত ঘাড় নাড়ল, কোথাও নেই। আশেপাশের বাড়িগুলোতে জিজ্ঞেস করেও তেমন কোনো লাভ হলো না। সব বাড়ির লোকেরই মোটামুটি বাঁধা বলি, আমরা তাড়াতাড়ি ঘুমোই, রাতে কি হয় জানি না, অন্য বাড়িতে জিজ্ঞেস করুন, অমুক বাড়িতে তমুক রাত জাগে, ও বলতে পারবে, ব্যাস। গলির মোড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে অরণ্য বলল, বাঙালির হচ্ছে পুঁটি মাছের পরাণ। হ্যাঁ। সুব্রত বলল, কাল ভাবছি একবার অবিনাশবাবু স্টুডেন্টদের একটু চেরা করব। এই চল তো, নিতাইয়ের কাছ থেকে একটু জেনে আসি কোন কোন স্টুডেন্ট বাড়িতে আসতো। নিতাইয়ের বলা নাম অনুযায়ী পরদিন 7 জন স্টুডেন্টকে অবিনাশ বিশ্বাসের বাড়িতে ডাকল ওসি রাধারমন। সুব্রতই অনুরোধ করেছিল জেরাটা এই বাড়িতে করার জন্য। স্টুডেন্টগুলোর মধ্যে 4 জন ছেলে আর 3টে মেয়ে। প্রফেসরের মৃত্যুতে ছেলে মেয়েগুলো যে কষ্টে আছে তা ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায়। ড্রয়িং রুমে ওরা সবাই বসল। তখনও অধীর হালদার এসে পৌঁছায়নি। সুব্রত, রাধারমন আর অরণ্য বসল বেডরুমে। তারপর এক একজন করে স্টুডেন্টকে ওরা ভেতরে ডাকল। প্রথম জনের নাম বিশাখা চ্যাটার্জি, চোখে চশমা, ঠোঁটে গাঢ় লিপস্টিক। সুব্রত জিজ্ঞেস করল, স্যারের সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছিল? একটু ভেবে বিশাখা বলল, দিন 15 আগে। কোথায়? বিশাখা বলল, স্যারের বাড়িতে এসেছিলাম আমি। অ্যাকচুয়ালি আমি ঘুরতে গেছিলাম 10 দিনের জন্য, ফ্যামিলি ট্রিপ, রাজস্থানে। সেটাই বলতে এসেছিলাম স্যারের কাছে, যাতে ফিরে আসার পর মিস হয়ে যাওয়া ক্লাসগুলো উনি আমায় একটু ব্রিফ করে দেন। তো আমি ফিরেছি গত রোববার। সোমবার কল করেছিলাম স্যারকে। স্যার বললেন এই উইকেন্ডে আসার জন্য, কিন্তু তার আগেই। কথাটা শেষ না করে একটা দীর্ঘশ্বাস ফেলল বিশাখা। সুব্রত জিজ্ঞেস করল, তুমি একাই আসতে স্যারের বাড়ি নাকি বন্ধুরা মিলে আসতে? বিশাখা বলল, কখনো একা, কখনো বন্ধুরা মিলে। সুব্রত বলল, আচ্ছা তোমরা কোথায় বসতে? ওই পাশের রুমটায় তো? বিশাখা ঘাড় নেড়ে বলল, না না, ওটা তো সব দিন তালা মারাই দেখেছি। ম্যাক্সিমাম দিন আমরা লাইব্রেরিতেই বসতাম, কখনো কখনো এই রুমে বা ড্রয়িং রুমে। সুব্রত বলল, আচ্ছা তোমার স্যারকে শেষ যেবার দেখেছিলে কেমন হাবভাব ছিল? এনিথিং স্ট্রেঞ্জ? বিশাখা বলল, না, বরং বেশ খোশ মেজাজেই ছিলেন তখন। বিশাখা চলে যাওয়ার পর এলো অয়ন চৌধুরী। মোটামুটি একই প্রশ্ন করা হলো ওকেও, উত্তরও সেই এক। শুধু নতুন যে কথাটা অয়ন বলল সেটা হচ্ছে, গত শনিবার রাতে 10টার দিকে ও স্যারকে যাদবপুর স্টেশন থেকে ফিরতে দেখেছে। তৃতীয় ছেলেটির নাম সুধাংশু, চেইন স্মোকার। ঘরে ঢুকতেই সিগারেটের গন্ধ পেল ওরা 3 জনেই। এর উত্তরগুলো আগের দুজনের দেওয়া উত্তরের মতো প্রায়। গত সপ্তাহে শেষবার স্যারের সঙ্গে দেখা হয়েছে। এই সপ্তাহে স্যার বাড়িতে আসতে বারণ করেছিলেন, কারণ তিনি বাইরে যাবেন। চতুর্থ মেয়েটির নাম সুলেখা চক্রবর্তী, মাঝারি হাইট, চোখে সরু ফ্রেমের চশমা। কথার মধ্যে একটা সাউথ কলকাতার ইংরেজি ঘেঁষা টান রয়েছে। এই মেয়েটির কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেল। সুব্রত যখন জিজ্ঞেস করল, স্যারের সঙ্গে তোমার শেষ দেখা কখন? সুলেখা বলল, এই তো বৃহস্পতিবার দুপুরে। আমি এসেছিলাম তো স্যারের বাড়ি, একটা প্রেজেন্টেশন আছে সামনে, সেটা নিয়ে কথা বলতে। আচ্ছা, তো স্যারকে কেমন দেখলে তখন? সুলেখা বলল, স্যারকে অমন টেন্সড আমি কখনো দেখিনি। তাছাড়া আমি যখন বাড়িতে ঢুকি তার খানিক আগে অন্য কেউ একজন বাড়িতে এসেছিল। তুমি কি করে বুঝলে? সিগারেটের গন্ধ। স্যার তো সিগারেট খান না। আমি ড্রয়িং রুমে ঢুকতেই গন্ধটা নাকে এলো। জিজ্ঞেস করেছিলাম আমি স্যারকে যে কি এসেছিল,
তিনি কিছু বললেন না, কিন্তু ভীষণ টেন্সড ছিলেন। প্রেজেন্টেশন নিয়ে কথাই বলা হলো না আর। কিসের টেনশন সেটা কি স্যার বলেছিল তোমাকে, বা তুমি কি আন্দাজ করতে পারো? সুলেখা বলল, না সেভাবে তো স্যার বলেনি, কিন্তু একটা অন্য ঘটনাও আমি দেখেছিলাম এই বাড়িতে। সেটা কেউ জানে না, বেশ কয়েক মাস আগের ঘটনা। আমি বিকেলবেলা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। এমনিতে দিনের বেলা এ বাড়ির দরজা খোলা থাকে। ড্রয়িং রুমে ঢুকে শুনি বেডরুম থেকে তর্কের আওয়াজ আসছে। জানি এরম অবস্থায় আড়ি পাতা অসভ্যতা, তবু না কৌতূহল দমন করতে পারলাম না। কার সঙ্গে যেন স্যার খুব রেগে তর্ক করছিলেন, সম্পত্তি, টাকা পয়সা এসব নিয়ে। সেই লোকটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এতদিন পর। ওই প্রবীর বা প্রতীক বা অধীর এরম কিছু একটা নাম হবে। বিশাখা বেরিয়ে যাওয়ার পর রাধারমণ আর সুব্রত নড়ে চড়ে বসল। অধীর নামটা দুজনেরই চেনা। রাধারমণ বলল, অধীর হালদারের সঙ্গে যখন কথা হলো তখন ওর কথা শুনে আমার মনে হলো ভদ্রলোক দারুণ শকে আছেন। সুব্রত বলল, হ্যাঁ, সেটা অভিনয় হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা হতে পারে। অরণ্য বলল, সম্পত্তির কারণে খুন? তাহলে এনভেলপ, সেকেন্ড বেডরুম এগুলোর কি হবে? সুব্রত হাসল। রোশো, খানিক রোশো। এখনই কনক্লুশন টানার সময় হয়নি। ইনফ্যাক্ট হাফ টাইমও হয়নি। দুপুর পেরিয়ে সবার জেরা শেষ হল। জেরা শেষ হয়ে যাওয়ার পর সবাই এসে ড্রয়িং রুমে বসল। নিতাই চা নিয়ে এলো। সুব্রত, অবিনাশবাবু স্টুডেন্টদের সবাইকে সিগারেট অফার করল। সুধাংশু, মিলন, শ্রেয়া আর পল্লব সিগারেট নিল। সুলেখা মৃদু হেসে রিফিউজ করে বলল যে এই ব্র্যান্ডের সিগারেটও খায় না। তারপর নিজের পার্স থেকে অন্য একটা ব্র্যান্ডের সিগারেট সে বার করল। সিগারেট শেষ হতে না হতেই অধীর হালদার ঘরে ঢুকল। অবিনাশ বিশ্বাসের তুলনায় ভদ্রলোক বেশ ইয়াং। চুল এখনো পাকেনি, তবে দাড়িতে হালকা পাক ধরেছে। চোখে রিমলেস চশমা, মুখের গড়ন লম্বাটে। হাতের ব্যাগটা নিতাইকে ধরিয়ে দিয়ে উপস্থিত সুব্রত, অরণ্য, রাধারমণ সহ বাকি সবাইকে এক্সকিউজ মি বলে সোজা বাথরুমে চলে গেলেন। নিতাই একটু হেসে বলল, এই স্যারের একটু সূচিবাই আছে। মিনিট পাঁচেক পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অধীর বেরোলেন। রাধারমণের দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, নমস্কার, আপনি ওসি রাধারমণ তো? রাধারমণ ঘাড় নাড়ল। তারপর সুব্রত আর অরণ্যকে দেখিয়ে বলল, এরা আমার সহকারী বলতে পারেন। ওর নাম সুব্রত দাস আর ও হচ্ছে অরণ্য মণ্ডল। সুব্রত আর অরণ্য অধীরকে নমস্কার করল। তারপর রাধারমণ বলল, আরে এরা হচ্ছে আপনার দাদা স্টুডেন্ট। হ্যাঁ, ওদের ডেকেছিলাম কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। ভুরু বাঁকিয়ে অধীর জিজ্ঞেস করল, ওকে, তা পুলিশ স্টেশন থাকতে এখানে জিজ্ঞাসাবাদ? সুব্রত হেসে বলল, আসলে অনেক সময় ক্রাইম স্পটে জেরা করলে কিছু বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়। রাধারমণ বলল, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। আপনার স্টেটমেন্টটাও নিয়ে রাখি এই সঙ্গে। তারপর বিকেলের দিকে একটু পুলিশ স্টেশনে আসবেন, বেশ কিছু ফর্মালিটিস আছে। রাধারমণ অধীরকে সঙ্গে নিয়ে গেল পাশের বেডরুমে। সঙ্গে অরণ্য আর সুব্রতও গেল। যাওয়ার আগে অবশ্য ছাত্রছাত্রীদের বলল, তোমরা এবার যেতে পারো, প্রয়োজন হলে তোমাদের আবার ডেকে নেব। বাই। সন্ধে থেকেই বইয়ে ঝাঁপি নিয়ে বসেছিল সুব্রত। অবিনাশ বিশ্বাসের বাড়ি থেকে যে বইগুলো সে চেয়ে পাঠিয়েছিল প্রায় সবগুলোই বাংলার মধ্যযুগের ইতিহাস। মুঘল আমলে বাংলাদেশের কিছু জমিদার মিলে যে স্বাধীন কোয়ালিশন তৈরি করেছিল, ইতিহাস যাদের 12 ভূঁইয়া বলে, তাদের নিয়ে লেখা বইগুলো। কয়েকটা বই এত পুরনো যে কিছু পৃষ্ঠা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তেমনই একটা বই ওল্টাচ্ছিল সুব্রত। কলটা আসলো তখনই। রাধারমণ কল করেছে। সুব্রত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাধারমণ বলল, রিপোর্ট এসে গেছে। খুনের টাইম রাত 1:30 থেকে 2টো, ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, ধস্তাধস্তির কোনো চিহ্ন? রাধারমণ ঘাড় নাড়ল।
না, শরীরে তেমন কোথাও কোনো দাগ টাগ নেই, তবে বডিতে অ্যালকোহল পাওয়া গেছে, বাট নো ট্রেস অফ স্মোকিং। আচ্ছা, বুঝলাম। আর কিছু? একটা দীর্ঘশ্বাস ফেলে রাধারমণ বলল, হ্যাঁ, নো স্যার। সুব্রত বলল, অধীর কিছু বললো থানায় এসে? রাধারমণ মৃদু হেসে বলল, লোকটা ঘোড়েল, আইনের মারপ্যাচ জানে। তুমি যে পুলিশের লোক নাও সেটাও বুঝতে পেরেছে। রাধারমণের কথা শুনে সুব্রত হাসল। তার মানে ও বাড়িতে গিয়ে আমার আর খোঁজ খবর চালানো হচ্ছে না, তাই তো? রাধারমণ বলল, হ্যাঁ, আনটিল অর আনলেস তোমার সঙ্গে পুলিশ যায়। আচ্ছা, অধীর কি আপাতত এখানেই থাকবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আইনি কাজবাজ আছে তো, টেকনিক্যালি তো ওই এখন বাড়ির মালিক। আরও কিছুক্ষণ কথা বলে সুব্রত ফোন রেখে দিল। অরণ্য ফিরল তারও মিনিট 30 বাদে। তারপর দুজনে রাতের খাওয়া দাওয়া শেষ করে দুটো সিগারেট জ্বালিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। একটা 8তলা বিল্ডিংয়ের 3 তলায় ভাড়া থাকে এই দুই বন্ধু। সামনে মেন রাস্তার ওপাশেই টলিগঞ্জ মেট্রো। অরণ্য বলল, এই অধীর হালদার লোকটাকে কেমন বুঝলে? সুব্রত বলল, চালাক, মিথ্যেবাদী এবং সুযোগ সন্ধানী। মিথ্যেবাদী? অরণ্য অবাক হয়ে জিজ্ঞেস করল। সুব্রত হাসল, তা নয় তো কি। লোকটা কখন ঘরে ঢুকেছিল মনে আছে? অরণ্য একটু ভেবে বলল, এক্স্যাক্ট টাইমটা তো মনে নেই। সুব্রত বলল, আমার আছে, 1:05। আচ্ছা, উত্তরবঙ্গের কোন ট্রেন দুপুরে কলকাতায় আসে বলতে পারো? যে দুটো আসে সে দুটো কাল চলেই না, কাজিরাঙ্গা আর সাঁতরাগাছি ফেয়ার স্পেশাল। বাকিগুলো সব সকালে ঢোকে কলকাতায়। অরণ্য বলল, হ্যাঁ, লোকটা হয়তো বাসে এসছে। সুব্রত বলল, তোমার কি হয়েছে বলো তো ইদানিং? বুদ্ধিগুলো কোথায় রেখেছো? কালই তো রাধাদা বললো যে অধীর ট্রেনে চেপেছে। অরণ্য ঘাড় নাড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুলেই গেছিলাম। সুব্রত বলল, এক হতে পারে লোকটা সকালে এসে অন্য কাজে গেছিল, নয়তো নয়তো যে কি তার অরণ্যকে বলে দিতে হলো না। অরণ্য বলল, অধীরের প্রতি নিতাইয়ের একটা দুর্বলতা আছে, খেয়াল করেছ কি? সুব্রত ঘাড় নাড়ল। হ্যাঁ, এই নিতাই কবে যেন বাড়ি যাবে? অরণ্য বলল, ও তো বাড়ি চলে গেছে। সুব্রত বলল, আচ্ছা, ওর বাড়ির একটা ঠিকানা ছিল না? অরণ্য বলল, হ্যাঁ, সুভাষপল্লী, বরানগর। কাল চলো তো, নিতাইকে আর একটু জেরা করতে হবে। আজ সকালে যখন ও বাড়িতে গেছিলাম তখন দেখেও খেয়াল করিনি, ড্রয়িং রুমের কোনায় টেবিলের উপর 2টো চায়ের কাপ ছিল। নিতাই যদি একা বাড়িতে থাকে তাহলে 2টো চায়ের কাপ কেন? আর আলমারি থেকে টাকাটা গেল কোথায়? অরণ্য বলল, তুমি নিশ্চিত আলমারিতে টাকা থাকতো? সুব্রত বলল, সার্টেনলি। 20,000 টাকায় সংসার অবিনাশের চলত না। ওর বাড়িতে প্রচুর লিকুইড ক্যাশ থাকতো। সেই ক্যাশটা কোথা থেকে আসতো সেটাও তো জানতে হবে। নিতাই না জানলেও অধীর সেটা জানবে আশা করি। দুজনে দ্বিতীয় সিগারেট ধরালো। তারপর প্রসঙ্গ বদলে সুব্রত বলল, অবিনাশ বিশ্বাস লোকটা কিন্তু পড়াশোনা প্রচুর করেছে ভায়া। বাংলার মধ্যযুগের ইতিহাসের ওপর এত ধরনের বই বাজারে আছে সেটা আমিও জানতাম না। অনেক গুপ্ত ইতিহাসের বইও রয়েছে এখানে। একটা কনস্পিরেসি থিওরি পড়ে তো আমি নিজেই চমকে উঠেছিলাম। অরণ্য প্রশ্ন করল, সেটা কি? সুব্রত বলল, বাংলায় একটা গুপ্ত সংস্থা নাকি সেই প্রাচীন যুগ থেকে একটা গোপন সংগঠন করে রেখেছে, যারা গঙ্গারেডি সভ্যতার বেশ কিছু অলৌকিক বই সংরক্ষণ করে যাচ্ছে, যাতে কোনোভাবেই বইগুলো সাধারণ মানুষের হাতে না পড়ে। এসব বইয়ে নাকি পৃথিবীর ভবিষ্যৎ লেখা আছে, অনেকটা ওই মায়ান ক্যালেন্ডারের মতো। এমনকি জানো, শায়েস্তা খাঁ, যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, সে রীতিমতো একটা গুপ্তচর বাহিনী তৈরি করেছিল এদের খুঁজে বের করার জন্য। ইংরেজ আমলে কয়েকজন গোরা সাহেবও এদের খোঁজ করেছিলেন, তবে পাননি। আর এই কনস্পিরেসি থিওরি বলছে এই সংগঠনের সঙ্গে নাকি যশোরের রাজা প্রতাপাদিত্যর আলাপ ছিল। ওরা বেশ কিছু যুদ্ধে প্রতাপাদিত্যকে হেল্পও করেছিল। সুব্রতর কথা শুনে অরণ্য হা হা করে হেসে উঠল। যে বেটা এই বই লিখেছে নির্ঘাত ওয়েস্টার্ন থ্রিলার বড্ড বেশি পড়ে তারপর বই লেখা শুরু করেছে।
বাংলার আবার গুপ্ত সংস্থা, হ্যাঁ বোগাস। সুব্রত বলল, আরে হতে দোষ কোথায়? ধর এমন হয়েছে এই কলকাতার বুকেই লুকিয়ে আছে ওই গঙ্গারিডি সভ্যতার সেই অলৌকিক বই, হতেই তো পারে। সুব্রতর কথা টেনে নিয়ে অরণ্য বলল, হ্যাঁ, অবিনাশ বিশ্বাসের কাছে সেই বই লুকোনো ছিল, সেই জন্যই তাকে খুন হতে হলো, তাই তো? সুব্রত হেসে বলল, তেমন হলে কিন্তু নেহাত মন্দ হবে না। বারান্দা ছেড়ে ঘরে এলো দুই বন্ধু। অরণ্য বলল, শোনো, তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো, আমি ঘুমোতে চললাম, আজ দোকানে প্রচুর চাপ গেছে। সুব্রত আবার বই নিয়ে বসল। ইতিহাস পড়তে কোনো কালেই তার মন্দ লাগে না। আজ তো আরো নতুনভাবে সে জানতে পারছে সবকিছু। ওর মন বলছে এই বইগুলোর মধ্যেই লুকিয়ে আছে অবিনাশ খুনের সমাধান। সম্পত্তির জন্য খুন, এই ব্যাপারটা ও এখনো ঠিক মেনে নিতে পারছে না। আবার এটাও সত্যি, অধীর হালদার বেশ কিছুদিন হলো কলকাতায় এসেছে এবং নিতাই সেটা জানে, কিন্তু সেটা একবারও বলল না কেন? কোনো গোপন আতাত তো নিশ্চয়ই রয়েছে দুজনের, কিন্তু সেটা কি? পরদিন সুব্রতর ঘুম ভাঙল রাধারমণের কলে। ঘুম জড়ানো গলায় সুব্রত বলল, হ্যাঁ রাধাদা বলুন। রাধারমণ একটু উত্তেজিত গলায় বলল, থানায় এসো জলদি, অধীর লোকটার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, কাম কুইক। মুহূর্তের মধ্যে ঘুম কেটে গেল সুব্রতর। জলদি ফ্রেশ হয়ে সে অরণ্যর বেডরুমে ঢুকে দেখল ও অনেক আগেই দোকানে চলে গেছে। অগত্যা ও একাই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ থানার সামনে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভিড়। নেপালদার থেকে চা খেয়ে 4 নম্বর গেট থেকে থানার রাস্তাটা হেঁটে এসেছিল সুব্রত। এসে দেখে বেশ কয়েকজন লোক থানার সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে থেকে রাস্তা করে থানার ভেতরে ঢুকল সুব্রত। ঢুকেই সোজা রাধারমণের ঘরে। সুব্রতকে দেখেই বেশ উৎসাহিত হয়ে উঠলেন রাধারমণ। বললেন, শোনো, অধীরের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, বুঝলে? লোকটা নিজে খুন করেনি, কিন্তু লোক দিয়ে খুন করিয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, কিরম প্রমাণ? রাধারমণ বললেন, লোকটা নিজেকে যতটা ঘাঘু মনে করে না, আদতে অতটা নয়। সবচেয়ে বড় মিথ্যে তো বলেছে যে ও কালকেই কলকাতায় এসেছে। আমি খবর নিয়ে দেখেছি, উত্তরবঙ্গের কোনো ট্রেনে অধীর হালদারের কোনো রিজার্ভেশন ছিল না। সুব্রত বলল, আরে রিজার্ভেশন নেই তো কি হয়েছে, জেনারেলে এসেছিল হয়তো। সুব্রতর কথা শুনে একটু যেন দমে গেলেন রাধারমণ। তাও তো ঠিক, জেনারেলেও তো আসতে পারে, এটা তো ভাবিনি আগে। সুব্রত হেসে বলল, এটা ভাববেনও না, অধীর জেনারেলে আসেনি। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। ওরকম সূচিবাইগ্রস্ত লোক ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে চড়বে, সেটা ভাবতেই কেমন লাগছে। রাধারমণ দেতো হাসি হেসে বলল, তাহলে তো এটা ঠিক যে লোকটা বেশ কিছুদিন ধরে কলকাতায় আছে। সুব্রত ঘাড় নাড়ল। একটা হাই চান্স আছে থাকার। রাধারমণ বলল, আমি অধীর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছি, বুঝলে? লোকটা একবারে পাক্কা জুয়ারি, খেলায় বেট ধরে। বেটে হারতে হারতে বেশ সঙ্গীন অবস্থা এখন ওর বাড়িতে। পাওনাদারও জুটেছে বেশ কিছু। তা বুঝতেই পারছো, এখন হাতে যদি কিছু নগদ টাকা আসে বা একটা প্রপার্টি এসে যায় যাদবপুরের মতো জায়গায়, তাহলে তো এক ধাক্কায় ও সব ঝামেলা মিটে যাবে। সুব্রত বলল, আপনি নেহাত ভুল কিছু বলেননি। অধীর যে রগচটা লোক, সেটা ওর হাবভাব দেখেই বোঝা যায়। টাকার জন্য খুনও করতে পারে। রাধারমণ বললেন, আমার থিওরিটা শোনো তবে। অধীর কলকাতায় এসেছে গত সপ্তাহে বাসে করে, যাতে ওর আসার কোনো ডকুমেন্ট না থাকে, এবং আসার পর থেকেই তককে তককে আছে কিভাবে অবিনাশের থেকে টাকা চাওয়া যায়। ও যে আগেও অবিনাশের থেকে টাকা চেয়েছিল তার প্রমাণ তো সেদিন সুলেখা দিল। এবারে হচ্ছে নিশ্চয়ই কিছু পায়নি, তাই যখনই দেখলো নিতাই বাড়িতে নেই, তখনই অবিনাশকে খুন করলো, আর তারপর টাকা পয়সা নিয়ে কেটে পড়ল। বেশ মনোযোগ দিয়েই রাধারমণের কথা শুনছিল সুব্রত।
এবার সে বলল, রাধাদা, আপনার থিওরিটা খুব একটা ফেলনা নয়, তবে আমি একটু অ্যাড করব। কি কি অ্যাড করবে বলো? সুব্রত বলল, ওই যে আপনি বললেন না নিতাই কখন বাড়িতে থাকে না সেই সময়ের অপেক্ষা করছিল, এখানে আমার একটু অন্যরকম থিওরি আছে। রাধারমন জিজ্ঞেস করল, কি রকম শুনি? সুব্রত বলল, নিতাই আর অধীর দুজনেই এক টিমের লোক, এবং প্ল্যানটাও দুজনে মিলেই করেছিল, দুজনে মিলেই সবকিছু ঘটিয়েছে। রাধারমন জিজ্ঞেস করলেন, হ্যাঁ, তুমি তুমি শিওর? সুব্রত বলল, না, শিওর মানে এটাও আমার একটা থিওরি। এরকম 4টে থিওরি নিয়ে আমি এগোচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো একটা ফাইনাল থিওরিতে পৌঁছাতে পারবো। তার আগে আপনি অধীর আর নিতাইয়ের ওপর নজর রাখার ব্যবস্থা করুন, কোনোভাবেই যেন এই দুজন হাত ছাড়া না হয়। দুপুরের পর কিউরিও শপ থেকে অরণ্যকে বগলদাবা করে বেরোলো সুব্রত। একটু বিমর্ষ কণ্ঠে অরণ্য বলল, তোমার জন্য না আমার দোকানটা লাটে উঠে যাবে। সুব্রত হাসল, আরে আমি না থাকলে উঠবে, লোকে কি আর এখনো সব কেনে নাকি? অরণ্য বলল, কেনে না মানে? এখন তো এগুলো হটকেকের মতো বিক্রি হয়, দেখোই না, কয়েক বছর পর হয়তো মানুষ যে কোনো অনুষ্ঠানে গেলেই গিফট করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি কোথায়? সুব্রত বলল, বরানগর যাচ্ছি, সুভাষ কলোনি। প্রপার অ্যাড্রেস নিয়ে এসছি থানা থেকে। সুব্রত ওরা রাধারমণের কথাবার্তা সব খুলে বলল অরণ্যকে। সবকিছু শুনে অরণ্য বলল, যাই বলো, রাধাদার বুদ্ধি কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। সুব্রত বাঁকা হাসি হেসে বলল, হ্যাঁ, কার থেকে বুদ্ধি নিচ্ছে সেটা দেখতে হবে না? 6:19 ডানকুনি লোকালে বরানগর ঢুকতে ঢুকতে 6:30 বেজে গেল। গুগল ম্যাপ বলছে সুভাষ কলোনি স্টেশন থেকে আরো 2 কিলোমিটার। একটা টোটো ডেকে দুজনে ওটাতেই চেপে বসল। সুভাষ কলোনি জায়গাটা বেশ ছোট আর ছিমছাম। একদিকে একটা দিঘি, অন্যদিকে একটা মাঠ, আর মাঝে কয়েকশার বাড়ি। এই নিয়ে এই কলোনি। কলোনির মোড়ের দোকানের সামনে টোটো থেকে নেমে টোটোর ভাড়া মিটিয়ে দিল সুব্রত। অরণ্যকে নিয়ে দোকানির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, দাদা, এখানে নিতাই নামে কেউ থাকে? দোকানি একটু ভেবে উত্তর দিল, নিতাই দুজন আছে বুঝলেন, একজনের বাড়ি হচ্ছে সামনে দোতলা দেখতে পাচ্ছেন, ওর নাম নিতাই। আর একজন হচ্ছে এই রাস্তা ধরে সোজা চলে যান, একটা টাইম কল পড়বে, ওর পাশের বাদিকের বাড়িটা। দোকান থেকে বেরিয়ে সুব্রত বলল, দোতলা বাড়িটায় পরে যাচ্ছি, আগে ওটায় চলো। হিসেব মতো এই বাড়ি আমাদের নিতাইয়ের হওয়ার কথা নয়। টাইম কল খুঁজে পেতে কষ্ট হলো না। দ্বিতীয় বাড়িটাও পাওয়া গেল, একতলা, আধ ভাঙা ঘর। সুব্রত বাড়ির সামনে গিয়ে ডাকল, নিতাই, ও নিতাই। কিছুক্ষণ পর বাড়ির দরজা খুলে একটা মধ্যবয়সী মোটা লোক পান চিবোতে চিবোতে ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনকে ভালো করে দেখে নিয়ে লোকটা বলল, আপনাদের তো ঠিক চিনলাম না। মৃদু হেসে সুব্রত বলল, আমরা নিতাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি কলকাতা থেকে। লোকটা একটু অবাক হয়ে বলল, আমি তো নিতাই, বলুন। দুই বন্ধু চমকে উঠল। এই লোকটা বলে কি? সুব্রত এখানে অনেক কিছু ভেবে এসছিল, কিন্তু এমন কিছু ঘটবে সেটাও আশা করেনি। ও বলল, তুমি নিতাই? নিতাই ঘাড় নাড়ল। হ্যাঁ, কারণটা? অরণ্য জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে আর কোনো সুভাষ কলোনি আছে? নিতাই ভেবেচিন্তে ঘাড় নাড়ল, না, তা নেই। আমতা আমতা করে দুজনে মিলে রাস্তায় নামল। ফেরার পথে দোতলা বাড়িতেও একটা চক্কর দিল দুই বন্ধু। এ বাড়ির নিতাই বুড়ো, বয়স 70 পেরিয়ে গেছে। যে নিতাইকে খুঁজতে তারা বরানগর এসেছিল, সেই নিতাইকে কোথাও পাওয়া গেল না। ফেরা ট্রেনে উঠেই অরণ্য হো হো করে হেসে উঠল। টিপ্পনি কেটে বলল, ছি ছি ছি, শেষ পর্যন্ত এক বাঙাল তোমায় ঘোল খাইয়ে দিল ভায়া। সুব্রত দমে না গিয়ে বলল, দেখো, টেকনিক্যালি আমিও হাফ বাঙাল। হ্যাঁ, এত সহজে নিতাই চন্দ্রকে আমি ছাড়ছি না। কোথায় আর যাবে ও?
আজ হোক বা কাল হোক অধীরের সঙ্গে দেখা তো করবেই, এবং তখনই আমি ধরব ওকে। রাধারমণকে ফোন করে সবটা খুলে বলল সুব্রত। শুনে রাধারমণ বলল, আমি একটা কাজ করছি, আমি দুজন কনস্টেবলকে 24 ঘন্টা অধীরের উপর নজর রাখতে বলছি, বুঝেছো? তুমি চাপ নিও না, দুটোকেই জালে তুলব। খবর পেয়েছি আজ বিকেলে একজন উকিল ওর বাড়িতে গেছিল। রাতে বাড়ি ফিরে আবার বই নিয়ে বসল সুব্রত। দুদিনেই ওর একটা নেশা হয়ে গেছে। অরণ্য বলল, তাহলে এখন কি করণীয় ভায়া? সুব্রত একটু ভেবে বলল, দেখো, নিতাইয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত বই পড়া, সিগারেট টানা ছাড়া কোনো করণীয় কিছু তো দেখতে পাচ্ছি না। কাল আমাকে আবার স্কুলে যেতে হবে, বেশ কয়েকদিন ছুটি হয়ে গেছে। শোনো, তোমার একটা কাজ আছে, আমার একটা খবর জোগাড় করে দিতে হবে। অরণ্য বলল, কি খবর? সুব্রত বলল, কলকাতা শহরের মধ্যযুগের বাংলার কিউরিওর কালেক্টর কে কে আছে সেটার খোঁজ আমার চাই। শখের কালেক্টর নয়, কিন্তু রীতিমতো ইতিহাস জেনে বুঝে যারা কালেক্ট করে তেমন লোক। অরণ্য একটু অবাক হয়ে বলল, যা বাবা, হঠাৎ মধ্যযুগ নিয়ে তোমার এত আগ্রহ কেন জন্মালো বলো তো? অবিনাশ হত্যা মামলা তো একরকম শেষ। সুব্রত বলল, একেবারেই শেষ নয়। আমি তোমায় বলেছিলাম তো, 4টে থিওরি নিয়ে এগোচ্ছি আমি। নিতাই তার মধ্যে একটা, আরো 3টে বাকি। নিতাই আর অধীরের ডামাডোলে রাধারমণ বাবু ভুলে গেলেও আমি কিন্তু অবিনাশ বিশ্বাসের রহস্যময় জীবনযাপন ভুলতে পারছি না। আমার মন বলছে রহস্য এখনো শেষ হয়নি ভায়া। পরদিন স্কুল থেকে ফিরতেই রাধারমণ ফোন করল সুব্রতকে। বলল, জলদি থানায় এসো, নতুন কিছু তথ্য এসেছে, বুঝলে? যদিও এখন আর সেগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, তবু এসো, তোমার যদি কোনো কাজে লাগে। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে আবার বেরিয়ে পড়ল সুব্রত। টালিগঞ্জ থেকে 8B অটো, সেখান থেকে গোল পার্কের অটো করে থানা। রাধারমণের রুমে ঢুকে সুব্রত একটা সিগারেট ধরালো। স্কুল থেকে ফিরে সিগারেট খাওয়ার সময় পায়নি সে। রাধারমণ একজন কনস্টেবলকে ডেকে 2 কাপ চা আর বিস্কিট আনালেন। চা শেষ করে একবার আড়মোড়া ভেঙে রাধারমণ বললেন যে রায়গঞ্জ থেকে খবর এসেছে। সুব্রত জিজ্ঞেস করল, কি খবর? রাধারমণ বলল, অবিনাশ রায়গঞ্জেই গেছিল, সেখানকার সোনার বাংলা হোটেলে দিন 3 ছিল। কথা বলা থামিয়ে রাধারমণ একটা সিগারেট ধরালেন। সুব্রত আরেকটা ধরালো। পরপর 3টে ছোট্ট টান দিয়ে রাধারমণ বলল, রায়গঞ্জের ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গেছিল অবিনাশ, বুঝলে? লাইব্রেরিয়ান নিজে পুলিশকে জানিয়েছে যে অবিনাশ ওকে রায়গঞ্জের পুরনো কালী মন্দিরগুলোর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। লাইব্রেরিয়ান কালী মন্দিরের একটা লিস্ট অবিনাশকে দিয়েছিল। সুব্রত জিজ্ঞেস করল, তারপর? তারপর আর কিছুই নেই। তারপরে 2 দিন স্থানীয় লোকেরা অবিনাশকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখেছে, ব্যাস এইটুকুই। সবকিছু শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল সুব্রত। রাধারমণ আবার বলল, ভায়া, এদিকে আবার অন্য একটা কেসও ঘটেছে। কি কেস? রাধারমণ বললেন, ওই অধীর ফোন করেছিল, বলল দাদার আলমারিতে অনেক ক্যাশ থাকতো, সেগুলো মিসিং। ওর ধারণা নিতাই ওইগুলো নিয়ে পালিয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা, অধীর কি করে জানলো যে অবিনাশবাবুর আলমারিতে লিকুইড ক্যাশ থাকতো? রাধারমণ বলল, আমিও এটাই জিজ্ঞেস করেছিলাম। ও বলল আগেরবার যখন এসেছিল 10-20 আগে, ও দাদাই ওকে নাকি দেখিয়েছিল। সুব্রত বলল, আপনি ওকে নিতাইয়ের বাড়ির কেসটা বলেছেন কি? রাধারমণ ঘাড় নাড়ল। না না না, তা কেন বলবো? সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা, নিতাইকে খোঁজার ব্যাপারে কি ভাবছেন? রাধারমণ বলল, আমি লোক লাগিয়েছি। ব্যাপারটা হচ্ছে, লোকটা এতটাই সাধারণ যে একবার ভিড়ে মিশে গেলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবু চেষ্টা করছি। ওর বাড়িটা কোন তল্লাটে সেটাও যদি জানতে পারতাম তাহলেও হতো। সুব্রত বলল, উত্তর কলকাতাটা বাদ দিতে পারেন। ওর কথা শুনে মনে হলো পাড় বাঙাল। উত্তর কলকাতায় না থাকার চান্সই বেশি। এই বনগা লাইনে একটু খোঁজ খবর করে দেখতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা। রাধারমণ বললেন, হ্যাঁ বলো, কি বলবে বলো। সুব্রত বলল, আমি রায়গঞ্জ যাব কাল পরশুর মধ্যে। আমার মন বলছে এই কেসের একটা সূত্র ওখানে পড়ে আছে। রাধারমণ একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ,
কিসের সূত্র? কেস তো প্রায় সলভড। নিতাইকে খুঁজে পেলেই তো কেল্লা ফতে। সুব্রত ঘাড় নাড়ল। না রাধাদা, না। আচ্ছা, আপনি কাঞ্চন মৃত্তিকা নামে কোনো কিছুর নাম শুনেছেন? নামটা শুনেই রাধারমণ চমকে উঠলেন। কাঞ্চন মৃত্তিকা? টেনে টেনে দুবার আপন মনে শব্দটা বললেন তিনি। কাঞ্চন মানে তো সোনা জানি, কাঞ্চন মৃত্তিকা মানে কি সোনার মাটি? সে আবার কেমন জিনিস? সুব্রত বলল, হ্যাঁ, ওখানেই তো ধাঁধা। এই নামটা আমি অবিনাশের বেশ কয়েকটা বইয়ে পেয়েছি। একটা দুটো পৃষ্ঠার উপরে ও কলম দিয়ে এই শব্দটা লিখে রেখেছিল। আমি অনেক খুঁজে কাঞ্চন মৃত্তিকা কি সেটা ধরতে পারলাম না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটার সঙ্গে এই হত্যার কোনো না কোনো সম্পর্ক তো আছেই। রাধারমণ বলল, ঠিক আছে, তুমি যখন এতটাই নিশ্চিত, যাও ঘুরে এসো রায়গঞ্জ থেকে। কবে বেরোচ্ছ? সুব্রত বলল, কালকেই বেরোবো ভাবছি, দেরি করলে লস। সন্ধ্যা উতরে দিয়ে থানা থেকে বেরোল সুব্রত। আজ আর বিশেষ কোনো কাজ তার নেই। এতদিন ধরে যা সে খুঁজছিল বইয়ের পাতায়, আজ রায়গঞ্জের লাইব্রেরিয়ান তাকে একটা দিক দেখিয়ে দিয়েছেন। অরণ্য ফেরার পর ওকেও সব বলল সুব্রত। সব শুনে অরণ্য বলল, বেশ তো, কাল চলো। বাই দ্য ওয়ে, যে খোঁজ নিতে বলেছিলে সে খোঁজ নিয়েছি। একজন তো আমাদের বাড়ির কাছেই আছেন, বিবেকনগরে, স্কুলের পাশে। নাম বিপাশা সরকার। ভদ্রমহিলা এমনিতে বটানিস্ট, কিন্তু মধ্যযুগের বাংলা নিয়ে অগাধ জ্ঞান। বাড়িতে কিউরিও আছে প্রচুর। কয়েক লাখ দাম তো হবেই। সুব্রত বলল, ঠিক আছে, কাল ট্রেনে ওঠার আগে ওর সঙ্গে এক চক্কর দেখা করে নেব। ফোন নাম্বার এনেছো তো? অরণ্য ঘাড় নাড়ল। তারপর দুজনে রাতের খাওয়া খেয়ে ঘুমোতে চলে গেল। রাধারমণের কলটা এলো ঠিক 1:35-এ। সুব্রত কল রিসিভ করতেই সে উত্তেজিত গলায় বলল, হ্যাঁ সুব্রত, কাম কুইক, পার্ক সার্কাস স্টেশন, নিতাইকে পাওয়া গেছে। তারপর একটু থেমে বলল, হি ইজ ডেড। অরণ্য, এই অরণ্য, আরে ওঠো ওঠো, নিতাইকে পাওয়া গেছে। ঠেলা দিয়ে অরণ্যর ঘুম ভাঙালো সুব্রত। জড়ানো গলায় অরণ্য জিজ্ঞেস করল, হ্যাঁ, এত রাতে কোথায় পেলে? সুব্রত বলল, আরে রাধাদা কল করেছিল, পার্ক সার্কাস। জলদি একটা ক্যাব বুক করো, বেরোতে হবে। মাঝরাতের ফাঁকা রাস্তায় টলিগঞ্জ থেকে পার্ক সার্কাস ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছতে সময় লাগলো মিনিট 15 মতো। একজন কনস্টেবল স্টেশনেই দাঁড়িয়েছিল সুব্রত আর অরণ্যকে রাস্তা দেখানোর জন্য। ওরা এলে কনস্টেবল ভদ্রলোক ওদের নিয়ে আপ লাইন ধরে মিনিট 8 খেঁটে স্পটে পৌঁছল। ওসি রাধারমণ, স্থানীয় থানার একজন সাব ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল আগে থেকেই স্পটে ছিল। সবার হাতেই একটা করে টর্চ। সুব্রত গিয়ে জিজ্ঞেস করল, কখন ঘটেছে? রাধারমণ বলল, ওই লাস্ট ট্রেন মনে হচ্ছে। অরণ্য জিজ্ঞেস করল, সঙ্গে কিছু পেলেন? রাধারমণ টর্চের আলো ফেললেন সামনের দিকে, লাশের থেকে হাত 3 দূরে। সুব্রত আর অরণ্য দুজনেই দেখল একটা কালো ব্যাগ পড়ে রয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা, ওই ব্যাগে কি আছে? রাধারমণ বলল, কয়েক তোড়া 500 টাকার নোট, ওই ধরো 1050-এর মতো হবে। সুব্রত বলল, অধীর হালদার এই টাকাটার কথাই বলছিল তাহলে। রাধারমণ বলল, ওর পার্সে আধার কার্ডটাও পেয়েছি, দত্তপুকুরে বাড়ি। কাল বাড়িতে খবর পাঠাবো। তারপর একটু থেমে একটা বড় নিঃশ্বাস নিয়ে রাধারমণ আবার বললেন, হ্যাঁ, অবশেষে একটা ফয়সলা হলো অবিনাশ হত্যা মামলার। কিন্তু কি জানো, একটা খটকা থেকেই যাচ্ছে। মালটা ট্রেন থেকে পড়লো কিভাবে? নাকি ভয়ে লজ্জায় সুইসাইড করলো? সুব্রত যেন রাধারমণের কথা শুনলই না। সে এক মনে লাশের দিকে তাকিয়েছিল। মাথাটা পুরো থেঁতলে গেছে। গ্র্যানাইটের খোয়ার ধাক্কায় সারা শরীরে রক্ত। একটা পা ভেঙে ছড়িয়ে আছে। আজ লোকাল ট্রেন কত জোরে চলছিল? সুব্রত হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল রাধারমণকে, আচ্ছা রাধাদা, ও যে ট্রেন থেকে পড়েছে আপনি শিওর? রাধারমণ একটু চমকে উঠল সুব্রতর প্রশ্নে। হ্যাঁ হ্যাঁ, নত এখানে আসবে কেমন করে? সুব্রত বলল, আপনি এটাকে সুইসাইড বা অ্যাক্সিডেন্ট কেন ধরে বসে আছেন? হতেও তো পারে এটা একটা খুন। দাঁড়ান, আপনাকে প্রমাণ দেখাচ্ছি।
দিন, টর্চটা দিন, আর আসুন আমার সঙ্গে। টর্চ জ্বালিয়ে রাধারমণ আর অরণ্যকে সঙ্গে নিয়ে যে পথে সুব্রত এসেছিল লাইন ধরে সেই পথেই আবার হাঁটা শুরু করল। সুব্রতর হাতে টর্চের আলো লাইনের চতুর্দিকে চক্কর কাটছে। মিনিট খানেক হাঁটার পর এক জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে আলো ফেলল সুব্রত। লাইনের পাশে গ্র্যানাইটের কালো খোয়াগুলোর গভীরে ঢুকে গেল টর্চের সাদা আলো। রাধাদা, কিছু দেখতে পাচ্ছেন? একটা নির্দিষ্ট গ্র্যানাইটের খোয়া দেখিয়ে সুব্রত প্রশ্ন করল। হ্যাঁ, এ তো ব্লাড, অবাক কণ্ঠে বললেন রাধারমণ। সুব্রত বলল, হ্যাঁ ব্লাড। এখানে আসার পথেই দেখেছিলাম। তখন ভেবেছিলাম অন্য কিছু হবে হয়তো, কিন্তু লাশের অবস্থা থেকে বুঝলাম যে লোকাল ট্রেন থেকে কেউ পড়ে গেলে অতটা ক্ষতবিক্ষত হতেই পারে না। তাছাড়া ওই সামনেই ক্রসিং, এখানে ট্রেন এমনিতেই স্লো চলে। নিতাইকে অন্য কোথাও খুন করে লাশটা এখানে আনা হয়েছে। সামনে গেলে আরও রক্তের দাগ আপনি দেখতে পাবেন। কেসটা মোটেও ক্লোজ হয়নি রাধাদা, পোস্টমর্টম করলেই আপনি বুঝতে পারবেন। রাধারমণ আর অরণ্য দুজনেরই মুখ গম্ভীর। অরণ্য বলল, খুনটা তাহলে কে করেছে বলতো? অধীর? সুব্রত বলল, সেই চান্সটাই বেশি। চলো কালকে অধীরকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে দেখি। রাধারমণ বিড়বিড় করে বললেন, তার আগে যদি পালিয়ে যায় মালটা। সুব্রত হাসল, ও পালাবে না। যে ঐশ্বর্য ও পেয়েছে তা ছেড়েও পালাবে না। কাল ফার্স্ট হাফে ওর বাড়িতে আমরা যাচ্ছি। পরদিন সকালে যখন সুব্রত আর অরণ্য চা খাচ্ছে তখন ওদের বাড়ির কলিং বেল বেজে উঠল। অরণ্য উঠে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে একটি মেয়ে, বয়স 23 কি 24, পরনে ঘিয়ে রঙের কুর্তি আর জিন্স, চুলগুলো খোঁপা করা, মুখে একটা অপ্রস্তুত হাসি। ভুরু বাঁকিয়ে অরণ্য জিজ্ঞেস করল, আপনাকে বেশ চেনা চেনা লাগছে, কে বলুন তো আপনি? মুখে লেগে থাকা অপ্রস্তুত হাসির মাত্রা আরও একটু বাড়িয়ে দিয়ে মেয়েটা বলল, হ্যাঁ, আমি প্রফেসর অবিনাশ বিশ্বাসের ছাত্রী। সেদিন আমাকেও আপনারা ডেকেছিলেন। মৃদু হেসে অরণ্য বলল, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুলেখা চক্রবর্তী, রাইট? মেয়েটি মাথা দোলালো। হ্যাঁ। অরণ্য বলল, আর এসো এসো, ভেতরে এসো। সুলেখা বলল, আচ্ছা সুব্রতবাবু আছেন? অরণ্য বলল, হ্যাঁ আছে, এসো। ড্রয়িং রুমের একটা চেয়ারে সুলেখা বসল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে এসে বলল, সরি এত সকালে আপনাদের ডিস্টার্ব করার জন্য, কিন্তু কাল রাতে একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তাই না এসে থাকতে পারলাম না। সুব্রত জিজ্ঞেস করল, কি ঘটনা? সুলেখা ওর পার্স খুলে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল সুব্রতর দিকে। সুব্রত কাগজটা খুলল। ভেতরে লাল কালিতে একটা মাত্র লাইন লেখা, ইংরেজিতে, ডোন্ট ওপেন ইয়োর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লিভ। সুলেখা বলল, গত রাতে কাগজটা পেয়েছি আমার কলেজের ব্যাগে। প্রথমে ভেবেছি বন্ধুরা কেউ ইয়ার্কি মেরে ঢুকিয়ে দিয়েছে। ক্লাস গ্রুপে ছবিটা পোস্ট করে জিজ্ঞেস করলাম, ওরা বলল ওরা কেউ জানে না। সুব্রত বলল, হ্যাঁ, অন্য কেউ হয়তো মজা করে এমনটা করছে। আচ্ছা, তোমার কি কারোর সঙ্গে শত্রুতা আছে? সুলেখা ঘাড় নাড়ল, না একদমই নেই। আমার মন বলছে প্রফেসরের খুনের সঙ্গে এই লেখার কোনো একটা সম্পর্ক আছে। সুব্রত যেন কি একটা ভাবল, তারপর বলল, দেখো, তেমনটা যদি হয় তাহলে তোমার কিন্তু এখানে আসা উচিত হয়নি। যারা এই কাগজটা তোমায় দিয়েছে তারা নির্ঘাত তোমার উপর নজর রাখছে। সুলেখা বলল, অমন অদৃশ্য শত্রুর ভয় আমি চুপ থাকবো তা তো হয় না। ওদের কথা এতদূর এগোতেই সুব্রতর ফোন বেজে উঠল। ওসি রাধারমণ। সুব্রত কল রিসিভ করার পর রাধারমণ বলল, শোনো, অবিনাশবাবু 2জন স্টুডেন্ট এসছে থানায়। ওদেরকে কেউ আবার হুমকি চিঠি দিয়েছে কাল। ডোন্ট ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লিভ, এইসব লেখা আছে। সুব্রত বলল, হ্যাঁ, আমার কাছেও এসেছে একটু আগে একজন, অবিনাশ বিশ্বাসেরই ছাত্রী। আমি আসছি থানায় কিছুক্ষণের মধ্যে। কল রাখার পর সুলেখা জিজ্ঞেস করল, বাকিরাও পেয়েছে নাকি এরকম চিঠি? সুব্রত ঘাড় নাড়ল, হ্যাঁ। তারপর একটু নড়ে চড়ে বসে জিজ্ঞেস করল, আচ্ছা এবার বলো দেখি, কাল তুমি কোথায় কোথায় গেছো? একটু ভেবে নিয়ে সুলেখা বলল, সকালে উঠে খেয়ে দিয়ে ক্যাম্পাস গেছি, দুপুরের দিকে নন্দনে গেছিলাম একটা সিনেমা দেখতে। একা গেছিলে? হ্যাঁ একাই। আমি সিনেমা টিনেমা একাই দেখতে পছন্দ করি। তারপর সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণ ময়দানে বসে চা খেয়ে সন্ধ্যাবেলা আবার ক্যাম্পাসে ফিরে এসেছিলাম। তারপর 9টার দিকে ফ্ল্যাটে। যে ব্যাগে কাগজটা পেয়েছো সেটা সারাক্ষণ তোমার সঙ্গে ছিল? সুলেখা ঘাড় নাড়ল, সঙ্গে বলতে যখন সিনেমা দেখছিলাম তখন পাশের সিটে রেখে দিয়েছিলাম, এই যা। তাছাড়া যখন ক্লাসে ছিলাম তখন তো ব্যাগ রেখেই ক্যান্টিনে খেতে গেছি বেশ কয়েকবার। কোনো আনইউজুয়াল কিছু ঘটেছে কি কাল? না, তেমন তো কিছুই চোখে পড়েনি।
তবে হ্যাঁ, যখন সিনেমা দেখে বেরোচ্ছি, নন্দনের যেখানে ওই লিটল ম্যাগাজিনের মেলা হয়, ওই মাঠে একটা লোককে বোধহয় এক ঝলক দেখলাম, যাকে বেশ কয়েকবার আমি প্রফেসরের বাড়িতে দেখেছি। সুব্রত জিজ্ঞেস করল, লোকটাকে তুমি চেনো? সুলেখা বলল, চিনি মানে চেহারাটা চিনি, কিন্তু নাম ধাম জানি না। প্রফেসরের কোনো বন্ধু হবে সম্ভবত। সুব্রত জিজ্ঞেস করল, লোকটাকে বেশ কয়েকবার প্রফেসরের বাড়িতে দেখেছো তুমি, না? সুলেখা ঘাড় নাড়ল। হ্যাঁ। চেহারার একটা বর্ণনা দিতে পারবে, হালকা পাতলা? একটু ভেবে সুলেখা বলল, পুরোটাই পারবো। লোকটার খাড়াই নাক, পান খায়, চশমা পরে, মাথার সামনেটা টাক, পেছনের চুল ছোট করে ছাটা। আচ্ছা, প্রফেসর তোমাদের কখনো বলেনি লোকটাকে? সুলেখা ঘাড় নাড়ল। না, তবে লোকটা প্রায়ই স্যারের বাড়িতে যেত। লোকটা গেলেই আমাদের স্টাডিতে বসতে বলে প্রফেসর ওকে নিয়ে অন্য রুমে চলে যেত। সুব্রত প্রশ্ন করল, বেডরুমে? সুলেখা বলল, আমারও প্রথমে সেটাই মনে হচ্ছিল। একদিন লোকটাকে নিয়ে স্যার চলে যাওয়ার পর আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন দেখি স্যারের দ্বিতীয় বেডরুমটা দরজা খোলা, মানে তালা খোলা, দরজা ভেজানো। ভেতর থেকে অস্পষ্ট কথার আওয়াজ আসছিল। সুব্রত একটা সিগারেট ধরালো, তারপর বলল, তুমি কাগজটা আমার কাছে রেখে দাও, দেখি কদ্দূর কি করা যায়। আর তুমি কিছুদিন একটু সাবধানে থেকো, কেমন? সুলেখা বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে সুব্রত আর অরণ্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সুব্রত বলল, রায়গঞ্জ যাওয়াটা যে আর হয়েই উঠছে না ভায়া। অরণ্য বলল, আমি তো বুঝতেই পারছি না রায়গঞ্জ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? সুব্রত বলল, বেশ কিছু জিনিস তোমরা সবাই ওভারলুক করে যাচ্ছ। প্রফেসরের রহস্যময় জীবন, বেনামি চিঠি, তার হারানো নোটবুক, রায়গঞ্জ গিয়ে কালী মন্দির খোঁজা। যদি ইউনিভার্সিটির কোনো কাজে উনি রায়গঞ্জ যেতেন তাহলে সেটা সবাই জানত। নিজের গবেষণার কাজে গেলেও স্টুডেন্টরা জানত। সবাই না জানুক, কিছু জনে অন্তত জানত। কিসের এত গোপনীয়তা ছিল ওনার? উনি কি লুকোতে চাইছিলেন? এগুলো তো ভুলে মেরে দিলে চলবে না বন্ধু। অধীর হালদার আর নিতাই ছাড়াও আরো বেশ কিছু মুখ এই রহস্যের আড়ালে রয়েছে। থানায় পৌঁছে সুব্রত আর অরণ্য দেখল আগের দিনে 3 জন স্টুডেন্ট রাধারমণের রুমে বসে আছে। 3 জনই একই লাইন লেখা হুমকি চিঠি পেয়েছে। সুব্রত চিঠিগুলো নিয়ে হাতের লেখা মিলিয়ে দেখল, সবগুলো একই লোকের লেখা। সুব্রত একে একে ওদের কাছে জিজ্ঞেস করল, কাল ওরা কে কোথায় ছিল, কাগজটা কোথায় খুঁজে পেয়েছে। বিশাখার বাড়ি বারাসাত, ডেলি প্যাসেঞ্জারি করে ক্যাম্পাস আসে রোজ। গতকালও তাই এসছিল। সারাদিন ক্যাম্পাসে থেকে তারপর ট্রেন ধরে বাড়ি। বিশাখা বলল, ক্যাম্পাস ছেড়ে আমি বাইরে কোথাও যাইনি, হয়তো ট্রেনে আসা যাওয়ার সময় কেউ আমার সাইড ব্যাগে কাগজটা ঢুকিয়ে দিয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, ক্লাসে ব্যাগ রেখে বাইরে কোথাও গেছিলে? বিশাখা ঘাড় নাড়ল। হ্যাঁ, বাথরুম গেছিলাম 2 বার, একবার ক্যান্টিনে গেছিলাম। সুধাংশু বলল, আমি একটু আধটু থিয়েটার করি। এই কাল বিকেলে একটা স্ট্রিট শো ছিল কলেজ স্ট্রিটে, ক্যাম্পাস থেকে সোজা ওখানেই গেছিলাম। বেশ দর্শক হয়েছিল কাল। শো করার সময় আমাদের সবার ব্যাগপত্র মঞ্চের পাশে ডাই করে রাখি। একটা হাই চান্স আছে তখন কাগজটা ব্যাগে ঢুকিয়ে দেওয়ার। সুধাংশুকেও একই প্রশ্ন জিজ্ঞেস করল সুব্রত। ক্লাসে ব্যাগ রেখে বাইরে কোথাও গিয়েছিলে? সুধাংশু বলল, হ্যাঁ, বেশ কয়েকবার গেছিলাম বাইরে, রোজই যাই সিগারেট খেতে। মৃণাল ক্লাস শেষ করে ভার্সিটির মাঠেই সন্ধে পর্যন্ত ক্রিকেট খেলেছে, তারপর সোজা মেসে। ক্রিকেট খেলার সময় মাঠের পাশে ব্যাগপত্র সব রাখা ছিল। মোদ্দা কথা, দিনের একটা সময় এরা সবাই নিজেদের ব্যাগের থেকে দূরে কাটিয়েছে। সুব্রত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমরা 3 জন আর সুলেখা একই ক্লাসে পড়ো? সুধাংশু ঘাড় নাড়ল। হ্যাঁ, একই ক্লাসে। আর বাকি যে 3 জন সেদিন গেছিল ওরা? মৃণাল বলল, ওরা পিএইচডি স্কলার, একজন আমাদের জুনিয়র। ওদের বাড়ি যেতে বলে চা নিয়ে বসল রাধারমণ, অরণ্য আর সুব্রত। 3 জনের কপালেই চিন্তার ভাঁজ। চুপচাপ চা সিগারেট শেষ করে 2 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে অবিনাশ বিশ্বাসের বাড়ির দিকে রওনা হল ওরা। আজ কলকাতার আকাশ বেশ মেঘলা। চৈত্রের দিনে এমন মেঘলা আকাশ সাধারণত দেখা যায় না। সুব্রত বলল, আচ্ছা, অধীর হালদারকে কি জানানো হয়েছে? রাধারমণ বলল, না, তা হয়নি।
উনি সকালে একবার কল করেছিলেন, নিতাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল কিনা জানতে। আমি জানাইনি। দুবার বেল বাজানোর পর ঘরের দরজা খুললেন অধীর। আজ তার মুখ পুরো ক্লিন, সকালেই শেভ করেছেন। আফটার শেভ লোশনের গন্ধটা এখনো পাওয়া যাচ্ছে। একগাল হেসে অধীর বলল, আরে আসুন আসুন, একটু চা বলি। রাধারমণ ঘাড় নাড়লেন। বলবেন? হ্যাঁ বলুন। অধীর বলল, একটা নতুন কাজের লোক ঠিক করেছি। নিতাই আর ফিরবে না জানি। কত টাকা নিয়ে যে ও চম্পট দিয়েছে তাও বুঝতে পারছি না। লাখের উপর তো হবেই। ভাবলাম একটা নতুন কাজের লোক রাখি এবার। এমনিতেও এ বাড়ি পাহারা দেওয়ার জন্য কাউকে তো চাই। আমি তো আর পার্মানেন্টলি এখানে থাকতে পারবো না। কোচবিহারে আমার ব্যবসাপত্র রয়েছে। সুব্রত ফট করে জিজ্ঞেস করল, কিসের ব্যবসা করেন আপনি? অধীর বলল, আমার হার্ডওয়্যারের দোকান আছে দুটো, তাছাড়া একটা মাছের আড়ত আছে। ওই বক্সিরহাটের মাছ আমিই সাপ্লাই করি। নতুন কাজের লোকটিকে ডাকল অধীর। নাম সুমন্ত। রোগা পাতলা চেহারা, গোলগাল মুখ, একটা দাঁত পোকায় খাওয়া, ঠোঁটে পানের দাগ। এই সুমন্ত, 3 কাপ চা নিয়ে আয় তো। সুমন্তকে ডেকে বললেন অধীর। সুমন্ত ঘাড় নেড়ে চলে গেল। রাধারমণ জিজ্ঞেস করল, আচ্ছা অধীরবাবু, কাল সারাদিন আপনি কোথায় ছিলেন বলুন তো? অধীর একটু ভেবে বলল, ওই সকালে উকিলের সঙ্গে দেখা করতে গেছিলাম, তারপর বাড়িতেই। সন্ধ্যের পরেও? অধীর ঘাড় নাড়ল। হ্যাঁ, কেন বলুন তো? সুব্রত বলল, না, কাল সন্ধ্যায় আপনাকে বাক্সাকা স্টেশনে দেখলাম, তাই জিজ্ঞেস করছি। চমকে উঠে সুব্রতর দিকে তাকালো অধীর। আমাকে? ইম্পসিবল, আমি বাড়ি থেকে বেরই হইনি। সুব্রত একটু হেসে বলল, আচ্ছা অধীরবাবু, আপনি কলকাতা কবে এসেছিলেন? অধীর বলল, এই তো যেদিন আপনাদের সঙ্গে প্রথম দেখা হলো। কোন ট্রেনে এসেছিলেন? একটু আমতা আমতা করে অধীর বলল, ট্রেনে তো আসিনি, বাসে এসেছি। রাধারমণ বলল, আপনি যে আমায় বলেছিলেন সেদিন ট্রেনে উঠেছেন। অধীর থতমত চোখে তাকালো ওদের দিকে। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি প্রমাণ করতে চাইছেন আপনারা? সুব্রত হেসে বলল, তেমন কিছু না। আপনি যে বেশ কিছুদিন ধরেই কলকাতায় আছেন সেটা প্রমাণ করতে চাইছি। যেদিন দুপুরে আমাদের সঙ্গে আপনার দেখা হয়, তার আগেই সকালে আপনি বাড়িতে এসেছিলেন, চা খেয়েছিলেন, সেইটা প্রমাণ করতে চাইছি। অ্যান্ড মোর প্রিসাইসলি, নিতাইয়ের সঙ্গে আপনার একটা গোপন আতাত আছে, সেটা। প্রথম দুটো তো আপনি কাইন্ড অফ স্বীকার করেই নিলেন। এবার শেষটা একটু বলবেন কি? কেন খুন করলেন আপনার দাদাকে? সুমন্ত চা নিয়ে এলো। কিছুক্ষণের জন্য জেরা থামিয়ে চায়ের কাপ তুলে নিল সুব্রত, রাধারমণ আর অরণ্য। অধীরের মুখ গম্ভীর, থুতনিতে হাত রেখে কি যেন ভেবেই চলেছে। চায়ে চুমুক দিয়ে সুব্রত একটা সিগারেট ধরিয়ে আবার প্রশ্ন করল, কি হলো বলুন? দাদার সঙ্গে একটা বোঝাপড়া করার জন্যই তো বেশ কিছুদিন ধরেই কলকাতায় আছেন আপনি, তাই না? আপনি তো জুয়া আর দেনায় পুরোপুরি ডুবে আছেন। মাস দেড়েক আগে একবার এসছিলেন, তাই না? সেবার অবিনাশবাবু তো আপনাকে টাকা দেননি, কি বলুন? অপলক দৃষ্টিতে সুব্রতর দিকে তাকালো অধীর। তারপর আস্তে আস্তে বলল, দাদাকে আমি খুন করিনি। হ্যাঁ, এটা সত্যিই যে আমি দাদার মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই কলকাতায় আছি। এই বাড়িতেও এসছি 1-2 বার, কিন্তু খুন আমি করিনি। তো কেন এসেছিলেন এ বাড়িতে? অধীর মাথা নিচু করে বলল, টাকা চাইতেই এসছিলাম। আপনারা যখন সবই জানেন তখন আর কিছু লুকোবো না। আমার জুয়ার নেশা আছে, আর সেই সূত্রে কিছু ধারও বাজারে রয়েছে, 2-2.5 লাখের মতো। দাদার কাছ থেকে আগেও কয়েকবার টাকা নিয়েছি, এবারও এসেছিলাম টাকা নিতে, তবে দাদা দিল না, উল্টে অপমান করে তাড়িয়ে দিল। তা কবে এসছিলেন? প্রশ্ন করল রাধারমণ। দাদা যেদিন মারা যান সেদিন সকালেই এসেছিলাম। দাদা টাকা দিলেন না, অথচ আমি জানি দাদার আলমারিতে লাখের কম টাকা কখনো থাকে না। এত টাকা দিয়ে দাদা যে কি করত তাও আমি জানি না। সুব্রত জিজ্ঞেস করল, তো নিতাইকে হাত করলেন কিভাবে? অধীর বলল, নিতাই বরাবর আমার হাতেই ছিল। এই বাড়িতে কাজের জন্য আমি ওকে খুঁজে এনে দিয়েছিলাম। গত মাসে যখন দেনা মাথার উপরে উঠে গেল, তখন উপায় না পেয়ে নিতাইকেই বললাম সব। নিতাই বুদ্ধি দিল যে দাদার কাছে এসে চাইতে। চাইলামও, কিন্তু কাজ হলো না।
তারপর দুজনে মিলে প্ল্যান করলাম, যখন দাদা বাড়ি থাকবে না তখন টাকা চুরি করব। কিন্তু এতেও একটা সমস্যা আছে। দাদা ফিরে এসে যখন দেখবে আলমারিতে টাকা নেই, তখন নিতাইকে সন্দেহ করবে। দাদা বাইরে যাচ্ছে জানতাম। নিতাই আমাকে বলেছিল দাদা ঘুরে ফিরে আসার পর কোত্থেকে যেন দাদার কাছে প্রচুর কাঁচা টাকা চলে আসে, ধরুন প্রায় 8-10 লাখ টাকা। ওই টাকাটাই আলমারিতে রাখতেন দাদা। আমরা দুজনে তাই প্ল্যান বদলে ফেললাম। একবারে যত টাকা নেওয়া যায় নিয়ে নিতাই এই বাড়ি থেকে পালাবে, কারণ ওর আসল ঠিকানা দাদাও জানতো না, ফলে ওকে খুঁজে পাবে না। আমরা ভেবেছিলাম শুক্রবার দাদাকে অজ্ঞান করে কাজটা করব। বৃহস্পতিবার নিতাই ছুটি নিল, আর আমি তখন নিউ মার্কেটের একটা হোটেলে। ও গেল আমার ওখানে। আমরা প্ল্যান ঠিক করলাম। তারপর শুক্রবার ভোরে নিতাই ফিরে গেল। বাড়ি ফিরেই ও আমাকে কল করলো। তখন আমি জানতে পারলাম যে দাদাকে কেউ খুন করেছে। আমি নিতাইকে বললাম আলমারিতে যত টাকা আছে সব সরিয়ে ফেলতে। দেখুন, আমি লেখাপড়া খুব বেশি না জানলেও ব্যবসা করি তো। নিতাই না বুঝলেও আমি তো বুঝতাম যে দাদা ওই টাকা ব্যাংকে না রেখে কেন বাড়িতে রাখছে। কিছু একটা ঘাপলা আছে। তবে আমি দাদাকে খুন করতে চাইনি, খুন করিও নি। বিশ্বাস করুন আপনারা, খুন আমি করিনি। বেশ মনোযোগ দিয়েই অধীরের কথা শুনছিল সুব্রত, অরণ্য আর রাধারমন। সুব্রত জিজ্ঞেস করল, তা আপনার কি মনে হয় ওই টাকা কোত্থেকে আসতো? অধীর ঘাড় নাড়ল। তা জানি না। দাদা বরাবরই একটা রহস্যময় চরিত্র ছিল। কোথায় কি করতো আমাদের কাউকে জানাতো না। সুব্রত বলল, তা আলমারিতে কত টাকা ছিল? অধীর বলল, এবার খুব বেশি টাকা আলমারিতে ছিল না, ওই লাখখানেকের মতো হয়তো। বাকি টাকা অন্য কোথাও রেখেছিল নিশ্চয়ই। কিন্তু ওই সময় বাড়ির অন্য জায়গায় খোঁজার কোনো উপায় ছিল না, পুলিশ যদি টের পায়। তাই আলমারিতে যে টাকাটা ছিল ওটাই রেখে দিলাম। অরণ্য বলল, তো আপনারা 50-50 বখরা করলেন তাই তো? অধীর ঘাড় নাড়ল। হ্যাঁ, এটাও নিতাই আর আমি মিলে প্ল্যান করলাম যে ও টাকা নিয়ে বাড়ি চলে যাবে আর আমি আমার টাকা রেখে দেবো। কিন্তু নিতাই বেরিয়ে যাওয়ার পর মনে হলো এই 50,000 টাকায় আমার কিছুই হবে না। তার চেয়ে পুলিশকে বলে যদি ওকে ধরিয়ে দিই, তাহলে আরও কিছু টাকা আসবে আমার হাতে। নিতাই সাধারণ কাজের লোক, আর আমি অবিনাশ বিশ্বাসের ভাই। পুলিশ আমার কথাই বিশ্বাস করবে। তাই থানায় আমি ফোন করলাম, করে বললাম যে নিতাই টাকা নিয়ে পালিয়েছে। সুব্রত জিজ্ঞেস করল, তাহলে থানায় ফোন করার পর আপনি ওকে মেরে ফেললেন কেন? সুব্রতর কথা শুনে অধীর আঁতকে উঠল। ঘাড় নেড়ে হাত পা ছুড়ে বলল, আমি ওকে মারিনি, বিশ্বাস করুন। ও যে খুন হয়েছে আমি তাও জানতাম না, এই এখন জানলাম। আপনারা বিশ্বাস করুন আমার কথা। নিতাইয়ের সঙ্গে গত পরশু আমার শেষ দেখা হয়েছে। তারপর থেকে ওর কোনো খবর আমি জানি না। সুব্রত বলল, কাল রাতে নিতাইয়ের ডেড বডি পাওয়া গেছে পার্ক সার্কাস স্টেশনের কাছে, সঙ্গে একটা ব্যাগে 1,050 মতো টাকা। অধীর বলল, আমি ওকে খুন করিনি, আমি কাউকেই খুন করিনি। এমনিতে দেনার দায় প্রাণ যাচ্ছে, তার উপরে পুলিশের ঝামেলা আমি কেন মাথায় নেব বলুন তো? সুব্রত জিজ্ঞেস করল, তা কে খুন করতে পারে আপনার দাদাকে, কোনো আইডিয়া আছে? অধীর ঘাড় নাড়ল। আমি জানি না। আপনাদের তো বলেছি দাদা বড্ড রহস্যময় চরিত্র, কি যে করে আমরা কেউ জানি না। গতবার যখন এলাম নিতাই বলল যে ও যখন ছুটিতে থাকে একটা মহিলা নাকি এই বাড়িতে আসে। একবার ঘর পরিষ্কার করতে গিয়ে একটা কানের দুল খুঁজে পেয়েছিল নিতাই। সুব্রত বলল, এই মহিলাটিকে নিতাই দেখেছিল? অধীর বলল, না, নিতাই যখন থাকতো না তখন আসতো। দাদাকে জিজ্ঞেস করার সাহস ওর হয়নি, আর খামোখা জিজ্ঞেস করবেই বা কেন? এই মহিলা ছাড়া আরো কয়েকজন লোক নাকি মাঝে মাঝে আসতো দাদার সঙ্গে দেখা করতে। সুব্রত বলল, সে তো হতে পারে অবিনাশবাবুর বন্ধুরা। অধীর বলল, হ্যাঁ, তা হতেই পারে। প্রসঙ্গ বদলে সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা নিতাইকে কে খুন করলো সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? অধীর বলল, না, আরে আমার যদি নিতাইকে খুন করার ইচ্ছে থাকতো আমি পুলিশকে কেন জানাতাম? নিতাইয়ের ঠিকানা কেউ জানতো না, পুলিশও জানতো না। নিতাই কোথায় কাজ করত তা নিতাইয়ের বাড়ির লোক জানতো না। আমার কাছে অনেক অপশন ছিল নিতাইকে গুম করে দেওয়ার, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে মারিনি। রাধারমন বলল, বেশ, মানলাম আপনার কথা। তা আমাদের হাতে কোনো সলিড প্রুফ নেই বলে আপনাকে আপাতত ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ,
যতদিন না তদন্ত শেষ হচ্ছে এই বাড়ি ছেড়ে কোথাও আপনি যাবেন না। অধীর ঘাড় নাড়ল। না, যাব না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি তো খুন করিনি, তাই আমার কোনো ভয়ও নেই। ঝিলপাড় পেরিয়ে বিবেকনগর স্কুল খুঁজে পেতে একদমই অসুবিধে হলো না সুব্রত আর অরণ্যর। দুজনেই যাদবপুরে পড়েছে। ছাত্রজীবনের একটা বড় সময় পালবাজারের মেসগুলোতে কাটিয়েছে। বিবেকনগর, গড়ফা এসব জায়গা ওদের হাতের আঙুলের মতো চেনা। স্কুলের ডান সাইড দিয়ে একটা গলিপথ সোজা চলে গেছে বিবেকনগর আদর্শ ক্লাব মাঠের দিকে। ওই রাস্তার ধারে 5 নম্বর বাড়ি। দরজার থামে বেশ বড় করে বাড়ির আর কর্ত্রীর নাম লেখা আছে। বাড়ির নাম কল্পতরু আর কর্ত্রীর নাম বিপাশা সরকার। ফোন নাম্বার জোগাড় করে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল সুব্রত। কলিং বেল বাজানোর ঠিক 2 মিনিট পর দরজা খুলল বছর 28-এর একজন নারী। মুখটা গোলাকার, কাজল টানা লক্ষ্মী টেরা চোখ। মেয়েটির পরনে ঘরোয়া টি শার্ট আর জিন্স। সুব্রত বলল, আপনি বিপাশা সরকার? মেয়েটি ঘাড় নাড়ল। আগে হ্যাঁ। তারপর অরণ্যর দিকে এক পলক তাকিয়ে চিনতে পেরে খানিক হেসে বলল, ও আপনারা, আসুন আসুন, ভেতরে আসুন। অরণ্য আর সুব্রত মৃদু হেসে ঘরের ভেতরে ঢুকল। দরজা দিয়ে ঢুকেই ড্রয়িং রুম। পরিপাটি সাজানো ঘর, একটা বইয়ের শেলফ, পাশে কম্পিউটার টেবিল, টেপাইয়ের ওপর একটা ফুলদানি এবং অন্য দেয়ালে কিছু বিদেশি পেইন্টিং। চা চলবে তো? সুব্রতদের আঙুল দিয়ে সোফা দেখিয়ে বসতে বলে বিপাশা জিজ্ঞেস করল। সুব্রত ঘাড় নাড়ল। হ্যাঁ, সানন্দে, তবে আমারটায় চিনি দেবেন না। বেশ, 1 মিনিট বলে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল বিপাশা। সুব্রত নিচু গলায় অরণ্যকে জিজ্ঞেস করল, আচ্ছা, বিপাশা বিবাহিতা নাকি? অরণ্য ভুরু বাঁকিয়ে হেসে জিজ্ঞেস করল, তা দিয়ে তোমার কি কাজ? আহ, বলোই না। জানো? অরণ্য বলল, আমার জানা মতে করেনি। ইউ ক্যান ট্রাই। মিনিট 3 পর চা নিয়ে ঘরে ঢুকল বিপাশা। তারপর পরিমিত ভদ্রতা দেখিয়ে বলল, মাফ করবেন, আজ বাড়িতে আমি একেবারে একা, সব কাজ আমাকেই দেখতে হচ্ছে। সুব্রত মৃদু হেসে ঘাড় নেড়ে বলল, আপনার খুব বেশি সময় আমরা নেব না, জাস্ট হালকা জিনিস জানার ছিল। চায়ে চুমুক দিয়ে বিপাশা জিজ্ঞেস করল, হ্যাঁ বলুন না, কি জিনিস? সুব্রত বলল, আচ্ছা, কাঞ্চন মাটি কি জিনিস আপনি জানেন? সুব্রতর মুখে নামটা শুনে বিপাশা কেমন একটু চমকে উঠল। সে জিজ্ঞেস করল, আপনারা কোথায় পেয়েছেন এই নাম? সুব্রত তখন বিপাশাকে মোটামুটি ঘটনা খুলে বলল। দেখুন, রিসেন্টলি এক হিস্টোরিয়ান মারা গেছেন, জানেন তো? অবিনাশ বিশ্বাস। ওর কয়েকটা বইয়ে আমি এই নামটা পেয়েছি। কি জিনিস এটা? বিপাশা বলল, আসলে কাঞ্চন মাটি বা কাঞ্চন মৃত্তিকা বাংলার ইতিহাসের এক রহস্যময় বস্তু। ম্যাক্স ঐতিহাসিক এই বস্তুর কথা স্বীকারই করেন না, মানতেও চান না। আমি সেসব লজিকে না গিয়ে আগে আপনাদের কাহিনীটা বলি। কাঞ্চন মানে তো বুঝতেই পাচ্ছেন, আর মৃত্তিকা মানে তো মাটি। সুবর্ণরেখা নদীর জলে যে সোনা পাওয়া যায়, সেই সোনার সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দ্রজাতির কারিগররা কিছু গোপন ধাতু মিশিয়ে একটা শক্ত, প্রায় অক্ষয় শঙ্কর তৈরি করতে জানত। ওই শঙ্করের নামই ছিল কাঞ্চন মৃত্তিকা। কাঞ্চন মৃত্তিকা দিয়ে মধ্যযুগের রাজারা কেউ হয়তো আংটি বানাতো, কেউ হয়তো মালা, কেউ বা দেব প্রতিমা, যার যেমন ইচ্ছে। তবে মজা হলো, কাঞ্চন মৃত্তিকা দিয়ে বানানো কোনো বস্তুই পরে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় সবই চুরি হয়ে গেছে। সেভাবে কোনো ঐতিহাসিক দলিলও পাওয়া যায় না কাঞ্চন মৃত্তিকা নিয়ে। হ্যাঁ, আবার কয়েকজন অন্য কথা বলে। আপনি গঙ্গারিডি নামে কোনো সভ্যতার নাম শুনেছেন? সুব্রত, অরণ্য দুজনেই ঘাড় নাড়ল। সুব্রত বলল, হ্যাঁ, এই নামটাও আমি অবিনাশ বিশ্বাসের বই থেকে পেয়েছি। বিপাশা বলল, কেউ কেউ বলে কাঞ্চন মৃত্তিকা আদতেই গঙ্গারিডি সভ্যতার মানুষের বানানো এক আশ্চর্য ধাতু সংকর, যেটা দিয়ে তৈরি হয়েছিল তাদের প্রধান দেবীর মন্দির। ব্যাপারটা ভাবুন একবার, এমন একটা সভ্যতা যার কোনো শক্তপোক্ত প্রমাণ পাওয়া যায় না, সেই সভ্যতার ধাতু সংকর। এই গোষ্ঠীর লোকজন বলে, গঙ্গারিডি সভ্যতা ধ্বংসের পর যারা বেঁচে ছিল, তারা বংশ পরম্পরায় নষ্ট হয়ে যাওয়া দেবী মূর্তির অবশিষ্ট ধাতু সংকটটুকু রক্ষা করতে থাকে। মধ্যযুগে যখন ভারতে মুঘল শাসন চলছে আর বাংলায় চলছে সুবা, তখন 12 ভূঁইয়া নামে একদল স্বাধীন জমিদার শ্রেণী তৈরি হয়েছিল বাংলায়। তারা সব একজোট হয়ে মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। এই 12 ভূঁইয়ার একজন ছিল যশোরের রাজা প্রতাপাদিত্য।
প্রতাপের ইয়াং এজে তাকে বাবা বিক্রমাদিত্যর আদেশে কিছুকাল দিল্লির মুঘল দরবারে কাজ করতে হয়েছিল। সেই সময় নাকি প্রতাপের আলাপ হয় গঙ্গারিডি সভ্যতার কিছু মানুষের সঙ্গে। ওরা প্রতাপকে জানায় কিভাবে যুগের পর যুগ ধরে ওরা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। প্রতাপ আশ্বাস দেয় যে ও যখন যশোরের রাজা হবে তখন ওদের পুনর্বাসন করবে, এবং প্রতাপ সেটা করেও ছিল। যশোরের দক্ষিণে সুন্দরবন সংলগ্ন জায়গায় প্রতাপ ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তখন ওরা খুশি হয়ে কাঞ্চন মৃত্তিকা দিয়ে প্রতাপকে একটা ছোট্ট কালী মূর্তি করে দেয়, হাড়ের লকেট হিসেবে। প্রতাপের রাজধানী ছিল ধুমঘাট। সেখানকার আরাধ্যা দেবী যশোরেশ্বরীর কালীর আদলে বানানো সেই লকেট। একটানা এতদূর বলে বিপাশা থামল, একবার তাকালো সুব্রত আর অরণ্যের দিকে। দুজনে বেশ চুপচাপ শুনে যাচ্ছিল এতক্ষণ। বিপাশা একটু হেসে জিজ্ঞেস করল, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ওরা দুজনেও হাসল। অরণ্য বলল, আরে না না, একদম না, আপনি বলুন, শুনতে ভালোই লাগছে। বিপাশা একটা হাই তুলে আবার বলা শুরু করল, এই হলো কাঞ্চন মৃত্তিকার দুটো হাইপোথিসিস। প্রতাপ নিজে কখনো গঙ্গারিডির মানুষদের ব্যাপারে কোনো কথা স্বীকার করেননি, তবে সভাসদরা জানত ওই মন্দির যারা বানিয়েছে সেই চন্দ্রজাতির কারিগররাই প্রতাপের লকেট বানিয়ে দিয়েছিল। জীবনের সব যুদ্ধেই প্রতাপ ওই লকেট গলায় যুদ্ধ করত। সুব্রত জিজ্ঞেস করল, আচ্ছা, প্রতাপের মৃত্যুর পর সেই লকেট কোথায় গেল? মুচকি হাসল বিপাশা। প্রতাপের মৃত্যুই যে কিভাবে হয়েছিল সেটাই কেউ জানে না। তার ডেড বডির কোনো ট্রেস পাওয়া যায়নি আজ পর্যন্ত, ফলে সেই লকেটটারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সুব্রত বলল, আচ্ছা, যদি হঠাৎ করে সেই লকেটের খোঁজ পাওয়া যায় তাহলে কি হবে? বিপাশা বলল, এক, প্রতাপের মৃত্যু সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, আর দুই, গঙ্গারিডি সভ্যতার অস্তিত্বের একটা প্রমাণ পাওয়া যাবে। সুব্রত বলল, আপনি তাহলে দ্বিতীয় হাইপোথিসিসটাই বিশ্বাস করেন? বিপাশা হাসল, আই এম কাইন্ড অফ বায়াসড। সুব্রত জিজ্ঞেস করল, কিরকম? বিপাশা বলল, আরেক প্রস্থ চা হোক, তারপর না হয় বলছি। সুব্রত হেসে বলল, বেশ, কর্ত্রীর ইচ্ছে কর্ম, হোক। হেসে উঠে দাঁড়ালো বিপাশা, চায়ের ট্রেটা তুলল, তারপর বলল, 5 মিনিট বসুন তাহলে, আসছি। বিপাশা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সুব্রত তাকালো অরণ্যের দিকে। চাপা গলায় বলল, ভায়া, রাধারমন কল্পনাও করতে পারছে না কোন রহস্যের দিকে আমরা হাঁটছি। অরণ্য বলল, তা তুমি কদ্দূর কল্পনা করলে শুনি? চোখ বুজে মাথা দোলালো সুব্রত। অনেক দূর। নিতাই গৌরাঙ্গ আপাতত সব বাদ। আজ সন্ধ্যা ট্রেনেই রায়গঞ্জ চলো। অনেক ঢিলেমি করে ফেলেছি। এদিকে যা কিছু আছে সেটা রাধাদা সামলাক। অরণ্য বলল, তুমি বলতে চাইছো কাঞ্চন মৃত্তিকা আনতেই অবিনাশবাবু রায়গঞ্জ গেছিলেন? সুব্রত বলল, ইয়েস, এবং এই লকেটের জন্যই উনি খুন হয়েছেন। হিসেবগুলো একে একে মিলছে, বুঝেছ? কেন অবিনাশবাবুর বাড়িতে তার কোনো নোটবুক আমরা পেলাম না? কারণ খুনি আমাদের বুঝতে দিতে চায় না আসল উদ্দেশ্য। অরণ্য কিছু বলার আগেই বিপাশা চা নিয়ে ঘরে ঢুকল। সুব্রতর দিকে চা এগিয়ে দিতে দিতে বিপাশা বলল, আপনারা যদি স্মোক করতে চান তো সানন্দে করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। অরণ্য বিপাশাকে একটা থ্যাঙ্কস দিয়ে একটা সিগারেট ধরালো। সুব্রতর দিকেও একটা এগিয়ে দিল। বিপাশা বলল, তা হ্যাঁ, যা বলছিলাম, আমি গঙ্গারিডি সভ্যতার প্রতি একটু বায়াসড। আপনারা হয়তো দাবিংশ দরুফের নাম শোনেননি, তাই না? শব্দবন্ধটা শুনে অরণ্য সুব্রত দুজনেই আঁতকে উঠল। সুব্রত বলল, কি দাবিংশ দরুফ? এ কেমন নাম? দাবিংশ মানে তো 22, দরুফ মানে? মুচকি হাসল বিপাশা। জিনিসটার আসল নাম তো আমরা জানি না, তাই কয়েকজন হিস্টোরিয়ান একটা মেড আপ নাম দিয়েছে ওই গোষ্ঠীর। ওরা 22 জন ছিল যখন গোষ্ঠীটা শুরু হয়, তাই দাবিংশ। আর ওদের সবার নাম ছিল দরুফ, সেখান থেকেই দাবিংশ দরুফ। সুব্রত ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কিসের গোষ্ঠী বলুন তো? বিপাশা বলল, ওই গঙ্গারিডি সভ্যতার। যখন সভ্যতাটা ধ্বংস হওয়ার মুখে, তখন 22 জন ইয়াং ছেলেমেয়ে মিলে একটা সংগঠন তৈরি করে, যাদের একমাত্র কাজ ছিল গঙ্গারিডি সভ্যতার যা কিছু গোপন রয়েছে তাকে রক্ষা করা। যেমন ধরুন সিক্রেট বুকস, রিচুয়ালস, কোনো জিনিসপত্র, মানে যেগুলোর মর্ম বহিরাগত আর্যরা বুঝবে না। তার উপর সিন্ধু সভ্যতার পতনের খবর ওরা পেয়েছিল। ওরা চায়নি যে ওদের সভ্যতাটাও একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক। সুব্রত বলল,
হ্যাঁ, এদের কথাও পেয়েছি অবিনাশবাবুর বইয়ে। প্রতাপাদিত্যের সঙ্গে এদের একবার দেখাও হয়েছিল। আচ্ছা, এই গোষ্ঠীর লোকেরাই কি তাহলে দিল্লির দরবারে ছিল? বিপাশা ঘাড় নাড়ল। সেটা হওয়ার চান্সই বেশি। ওদের কোনো এক অধস্তন বংশধরদের সঙ্গে দিল্লির দরবারে দেখা হয়েছিল প্রতাপের। এখন যদি সেই কাঞ্চন মৃত্তিকা খুঁজে পাওয়া যায়, তাহলে এই লোকগুলোকে খুঁজে পাওয়া যেতে পারে। একটা ক্লু অন্তত পাওয়া যাবে। সুব্রত বলল, কি ধরনের ক্লু? বিপাশা বলল, আপনি ওদের ভাউচের কথা ভুলে যাচ্ছেন। ওরা প্রতিজ্ঞা করেছিল ওদের সভ্যতার যা কিছু গোপন সেটা ওরা রক্ষা করবে। তাহলে যদি এই মুহূর্তে কোথাও কাঞ্চন মৃত্তিকার কোনো হদিশ পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া যায় যে ওরাও আশেপাশে কোথাও আছে। নিজের কথা শেষ করে থামল বিপাশা। সুব্রত কেমন থম মেরে গেছে। কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে সে বলল, আচ্ছা, এই লকেটের কালীমূর্তি দেখতে কেমন ছিল? বিপাশা আবার 1 মিনিট বলে উঠে দাঁড়ালো। তারপর একটা শেলফের কাছে গিয়ে কাঁচ ঠেলে একটা অ্যালবাম বের করে ফিরে এলো। অ্যালবামের একটা বিশেষ পৃষ্ঠা মেলে ধরে সে বলল, এই যে এই কালী মূর্তিটা দেখুন। সুব্রত আর অরণ্য দুজনেই তাকালো। বিপাশা বলল, মূর্তিটার ইউনিকনেস বুঝতে পারছেন কিছু? আর 5টা কালীর মতো কিন্তু এটা নয়। ঠোঁট দুটো দেখুন, খানিক চৌকো আর কত বড়। দাঁতগুলো প্রায় দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন গহ্বর থেকে জীব বেরিয়ে আসছে। সুব্রত বলল, হ্যাঁ, এরকম কালীমূর্তি সচরাচর দেখা যায় না। গলার নিচ থেকে কাপড়ে ঢাকা, কোনো অস্ত্র শস্ত্র নেই। এটাই কি সেই যশোরেশ্বরী কালী? বিপাশা ঘাড় নাড়ল। হ্যাঁ, কেউ কেউ এটাকে ধুমঘাটের কালীও বলে। প্রতাপের রাজধানীর নাম ছিল ধুমঘাট। জায়গাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়। ধারণা করা হয় প্রতাপাদিত্যই এই মন্দির বানিয়েছিলেন। লকেটের মূর্তিটাও এই প্রতিমার আদলে বানানো, অন্তত আমার তো তাই মনে হয়। বিপাশার কথার উত্তরে সুব্রত বলল, আচ্ছা, একটা খুব বাজে প্রশ্ন করছি এবার। আপনি যেহেতু কিউরিও কেনেন এবং জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে, ব্ল্যাক মার্কেটে লকেটটার কত দাম হতে পারে বলুন তো? বিপাশা বলল, কয়েক মিলিয়ন, কোটি ছাড়িয়ে গেলেও অবাক হব না। মশাই, বাংলার প্রাচীন যুগ তাহলে নতুনভাবে লেখা হবে। সুব্রত ঘাড় নাড়ল। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আজ উঠি। থ্যাঙ্কস এ লট। আপনি আমাদের দারুণ উপকার করেছেন। বিপাশা হেসে দিল। যে কাজে হেল্প করলাম সেটা মিটলেই ভালো লাগবে। অরণ্যদাকে তো অনেকদিন ধরেই চিনি। কাল ওনার কথা শুনেই আন্দাজ করেছিলাম যে সিরিয়াস কোনো ঘটনা। সুব্রত বলল, হ্যাঁ, সিরিয়াসই বলতে পারেন। আমার মনে হয় মৃত্যুর আগে অবিনাশ বিশ্বাস ওই লকেটটা খুঁজে পেয়েছিলেন। সম্ভবত তার নিজের বাড়িতে নিয়েও এসেছিলেন, এবং তাই তাকে মেরে সেই লকেট খুনি নিয়ে গেছে। সুব্রতর কথা শুনে যেন আঁতকে উঠল বিপাশা। কাঞ্চন মৃত্তিকা খুঁজে পাওয়া গেছে? সুব্রত বলল, আমি 90% শিওর। 2-1 দিনের মধ্যেই আপনাকে 100% শিওরিটি দিতে পারবো। আজ আমরা উঠি। নমস্কার। বিপাশাকে বিদায় জানিয়ে রাস্তায় নামল দুই বন্ধু। 3:45 বাজে। বিবেকনগরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। ঝিল রোড ধরে পালবাজারের মোড়ে এসে সুব্রত বলল, এই যে অরণ্যদা, একটু দেখুন তো কি কি ট্রেন আছে রায়গঞ্জের। মোবাইলে ট্রেনের টাইম টেবিল অরণ্য দেখল। তারপর সুব্রতকে বলল, এই কলকাতা স্টেশন থেকে সন্ধ্যে 7:30টায় রাধিকাপুর এক্সপ্রেস আছে। সুব্রত বলল, অবিনাশবাবু এই ট্রেনে গেছিলেন না? চলো জলদি বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে যেতে যেতে ওসি রাধারমনকে ফোন করে সুব্রত বলল, হ্যাঁ, হ্যালো রাধাদা, শোনো, রায়গঞ্জ যাচ্ছি। আর এদিকের কি খবর? রাধারমন বলল, খবর এখনো লিকুইড, বুঝলে। অধীরের কোনো সাসপিশাস মুভমেন্ট চোখে পড়েনি। পোস্টমর্টেম এসছে নিতাইয়ের। সুব্রত জিজ্ঞেস করল, রিপোর্ট কি বলছে? রাধারমন বলল, মারধর পড়েছিল প্রচুর, এবং ওটাই মৃত্যুর কারণ। আর ট্রেন থেকে বোধহয় ওকে ফেলাই হয়নি, বরং মেরে লাইনের পাশে ফেলে দেওয়া হয়েছিল। সুব্রত জিজ্ঞেস করল, আপনি খোঁজ পেলেন কারা করেছিল কাজটা? রাধারমন বলল, খোঁজ পাইনি, তবে পেয়ে যাব। খুনি একটা ছোট্ট ভুল করেছে। টাকার ব্যাগে আঙুলের ছাপ পেয়েছি 4-5টা, একটা নিতাইয়ের, আর বাকিগুলো রেকর্ড মিলিয়ে দেখছি। যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। অধীরকেও ডেকেছি থানায়, ওর ছাপও মেলাবো। সুব্রত বলল, আমি 2 দিনের মধ্যে ফিরছি, এসে আপনার সঙ্গে দেখা করছি। রাধারমন বলল, আচ্ছা বেশ, সাবধানে যেও। আমি রায়গঞ্জ থানায় বলে রাখবো, তুমি গিয়ে ওদের সঙ্গে দেখা করে নিও। ওরা তোমাকে যা হেল্প লাগবে করে দেবে, ঠিক আছে? 10 মিনিট লেটে ট্রেন ছাড়ল। ট্রেনে উঠেই সুব্রত গুম মেরে রইল। ট্রেন যতক্ষণ না ব্যান্ডেল ছাড়ালো ততক্ষণ একটাও কথা বলল না।
মাঝে কেবল দুবার উঠে বাথরুমে গেছে আর একবার ট্রেনের দরজায় গিয়ে একটা সিগারেট টেনেছে। ব্যান্ডেল ছাড়ার পর সুব্রত ফিসফিস করে অরণ্যকে বলল, উই আর বিং ফলোড। সিটে গা এলিয়ে বসে অরণ্য একটা ম্যাগাজিন পড়ছিল। সুব্রতর কথা শুনে সে চমকে উঠল, জিজ্ঞেস করল, কোথায়? সুব্রত বলল, দরজার কাছে সিটে বসে আছে, মধ্যবয়স্ক, কদম ছাট চুল, থ্যাবড়া নাক, কানে একটা হেডফোন লাগানো। আমাদের বাড়ির উল্টো ফুটে বসেছিল লোকটা। দুপুরে যখন বেরোচ্ছিলাম বিপাশার বাড়ির দিকে তখন প্রথম দেখেছি। ফিরে আসার পথেও দেখলাম বিপুলদার চায়ের দোকানে বসে আছে। তারপর আমাদের পিছু পিছু স্টেশনে এসে ট্রেনে চেপেছে। অরণ্য জিজ্ঞেস করল, কি করবে তাহলে এখন? সুব্রত হাসল, কি আর করব, ঘুমোবো, যা করার রায়গঞ্জে নেমে।